রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। বেশ কয়েকদিন যাবৎ ব্যোমকেশের হাতে তেমন কোনো বড় কেস নেই। শেষ যে কেসটির সমাধান সে করেছিল সেটাও বিশেষ উল্লেখযোগ্য কিছু নয়, একটি সাধারণ ডাকাতির মামলা। ব্যোমকেশ কার্যত ঘরে বসেই নিজের বুদ্ধির জোরে ডাকাতদের আস্তানা শনাক্ত করেছিল। তারপর পুলিশ তাদের কর্তব্য পালন করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে এবং বিভিন্ন সোনার দোকান ও ব্যাংক থেকে লুট হওয়া অর্থ এবং গয়নার অধিকাংশই উদ্ধার করতে সক্ষম হয়। তারপর থেকে অবশ্য ব্যোমকেশের হাতে উল্লেখযোগ্য কোনো মামলা এসে পৌঁছায়নি। দু একটি কেস যে আসেনি তা নয়, কিন্তু সেগুলো তার মন মতো ছিল না। কোথাও সেফ ভাঙার ঘটনা, কোথাও বা সামান্য চুরিচামারি, এই ধরনের মামলায় ওর বিশেষ উৎসাহ নেই। তাই ইদানিং বাড়িতেই অলস সময় কাটছে। বর্ষাকাল, অগস্ট মাস, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ব্যোমকেশ আরামকেদারায় বসে বিদেশি একটি পত্রিকা পড়ছে। সেখানে যে সে বিষয়ে লেখা নয়, অপরাধ তত্ত্ব, ক্রাইম থ্রিলার, বৈজ্ঞানিক গবেষণা কিংবা নানান জ্ঞানগর্ভ প্রবন্ধ, এসবই তার আগ্রহের বিষয়। ওর একটাই কথা, যেখান থেকেই হোক জ্ঞান আহরণ করতে হবে। পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, তাই অবসর পেলেই নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করাই ওর নেশা। আমি এইদিকে পুজোর আগে আমার নতুন উপন্যাসের কাজ শেষ করার প্রচেষ্টায় ব্যস্ত। আগস্ট মাসের শেষের মধ্যেই পাণ্ডুলিপি প্রকাশকের হাতে তুলে দিতে হবে। লেখক হিসেবে আমার পরিচিতিও দিন দিন বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আমার কাজের চাপ। কখনো প্রকাশকের দপ্তরে ছুটতে হচ্ছে, কখনো ছাপার প্রুফ দেখা, কোথাও আবার ভাষা বা বিষয়বস্তু নিয়ে আলোচনা। তাছাড়া এখন আমি নিজেও একটি বইয়ের দোকান খুলেছি। সেখানে নিয়মিত বসতে না পারলেও যে কর্মচারীটির হাতে দায়িত্ব দিয়ে রেখেছি সে অত্যন্ত বিশ্বস্ত। সব মিলিয়ে আমারও দিন কাটছে ব্যস্ততার মধ্যেই। আমাদের সংসারের যাবতীয় দেখাশোনার ভার যথারীতি সত্যবতী আর আমাদের পুরনো বেয়ারা পুঁটি নামের ওপরই। সেদিনও তেমনই এক বর্ষণমুখর সকাল। সকালে চা শেষ করে আমি খবরের কাগজে চোখ বোলাচ্ছি, আর ব্যোমকেশ ডুবে রয়েছে বিদেশি একটি থ্রিলার উপন্যাসে। সত্যবতী রান্নাঘরে ব্যস্ত, পুঁটিরাম তাকে সাহায্য করছে। ঠিক সেই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। পুঁটিরাম গিয়ে দরজা খুলতেই দেখে একজন ডাক পিয়ন, বৃষ্টিতে ভেজা, একেবারে চুপচুপে। সে একটা আধ ভেজা খাম পুঁটিরামের হাতে দিয়ে চলে গেল। পুঁটিরাম ভেতরে এসে খামটা ব্যোমকেশের হাতে বাড়িয়ে দিয়ে বলল, এই নেন বাবু, আপনার চিঠি আইছে। ব্যোমকেশ প্রায় কেড়েই নিল খামটা। তারপর ধীরে ধীরে সেটা খুলে পড়তে শুরু করল। চিঠি পড়তে পড়তেই দেখলাম ওর মুখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছে। আমি মনে মনে বুঝে গেলাম এ নিশ্চয়ই কোনো নতুন মক্কেলের চিঠি। চিঠিটা পড়া শেষ করে ব্যোমকেশ কোনো কথা না বলে সেটা আলতো করে আমার হাতে বাড়িয়ে দিল। চিঠির খামের উপরেই আমার চোখে পড়েছিল প্রেরকের নাম, শ্রী যতীন্দ্রনাথ চক্রবর্তী, স্থান বর্ধমান, গ্রাম পৌষখালী। ব্যোমকেশ আমার হাতে চিঠিটা দিয়ে বলল, অজিত, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর, চিঠিটা পড়ে দেখো। আমি খাম থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে যা লেখা ছিল তা এখানে হুবহু তুলে দিচ্ছি। প্রিয় ব্যোমকেশবাবু, আশা করি ভালো আছেন। আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন আপনি আপনার রহস্যভেদী জীবনের একেবারে সূচনা পর্বে ছিলেন। আমার এখনও মনে আছে, সেই সময় আপনি নিজেকে গোয়েন্দা বলতে বিশেষ পছন্দ করতেন না। তাই আজও আপনাকে সত্যান্বেষী বলেই সম্বোধন করছি। আশা করি এতদিন পরেও আপনি আমাকে চিনতে পারবেন। দীর্ঘদিন আমাদের মধ্যে আর কোনো পত্র বিনিময় হয়নি, কিন্তু আজ এক বিশেষ প্রয়োজনে আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হলাম। প্রায় 6 মাস আগে
আমাদের বাড়ির বহুদিনের বন্ধ থাকা কয়েকটি পুরনো ঘর পরিষ্কার করাতে গিয়ে আমি বেশ কিছু প্রাচীন নথিপত্র উদ্ধার করি। নিশ্চয়ই আপনার মনে আছে আমি এক প্রাচীন জমিদার বংশের উত্তরসূরি। সেই উদ্ধার হওয়া নথিগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল একটি ব্যক্তিগত ডায়েরি, আমার প্রপিতামহের নিজের হাতে লেখা। ডায়েরিটিতে আমাদের বংশের ইতিহাস সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য লিপিবদ্ধ রয়েছে যা আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউ জানত না। আমাদের পরিবার যে প্রকৃতপক্ষে গৌড়ের রাজা শশাঙ্কের দুঃসম্পর্কীয় বংশধর, সেই দাবিরও বিস্তারিত উল্লেখ রয়েছে সেই ডায়েরিতে। সেই বিষয় নিয়ে না হয় পরে বিস্তারিত আলোচনা করা যাবে, তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে তা হলো একটি গুপ্তধনের রহস্য। আপনি তো জানেন আমি দীর্ঘদিন ইতিহাসের অধ্যাপনা করেছি। আজ প্রায় 3 বছর হলো অবসর গ্রহণ করেছি। ইতিহাসের প্রতি আমার আকর্ষণ আজও এতটুকু কমেনি। তাই এই গুপ্তধনের প্রসঙ্গ সামনে আসতেই আমার মনে এক অদ্ভুত রোমাঞ্চের সৃষ্টি হয়েছে। আর বিষয়টি যখন আমার নিজের পারিবারিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তখন সেই উত্তেজনা যে আরও বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। আসলে আপনাকে এই চিঠি লেখার মূল কারণই হলো একটি ধাঁধা। আমার প্রপিতামহের ডায়েরিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে গৌড়েশ্বর রাজা শশাঙ্কের এক বিশেষ গুপ্তধন আজও আমাদের এই প্রাচীন ভিটের কোথাও লুকিয়ে আছে। কিন্তু সেই গুপ্তধনের অবস্থান সরাসরি লেখা নেই, তার পরিবর্তে রেখে যাওয়া হয়েছে একাধিক সাংকেতিক ইঙ্গিত ও দুর্বোধ্য ধাঁধা। গত 6 মাস ধরে আমি প্রাণপণ চেষ্টা করেও সেই ধাঁধার অর্থ উদ্ধার করতে পারিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস আপনার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা এবং সূক্ষ্ম বুদ্ধির কাছে এই রহস্য বেশি দিন গোপন থাকতে পারবে না। ঐতিহাসিক তথ্য, বংশ পরিচয় কিংবা প্রয়োজনীয় যে কোনো নথিপত্রের দরকার হলে আমি অবশ্যই আপনাকে সর্বতোভাবে সাহায্য করব, কিন্তু এই রহস্যের সমাধান আমার একার সাধ্যের বাইরে। সেই কারণেই আপনাকে এবং আপনার সুপরিচিত লেখক বন্ধু অজিতবাবুকে আমার এই গরিবখানায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন বর্ষাকাল, এই সময় আপনাদের নিমন্ত্রণ করা খুব সুবিধাজনক নয় তা আমি জানি, কিন্তু বিশ্বাস করুন এই রহস্যের উত্তেজনা আর কৌতূহল আমি আর সংবরণ করতে পারছি না। আপনারা যদি বিষয়টি গ্রহণ করতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে টেলিগ্রামের মাধ্যমে আসা দিন ও সময় জানাবেন। আপনাদের যাতায়াত, থাকা খাওয়া এবং অন্যান্য সমস্ত ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার। ইতি যতীন্দ্রনাথ চক্রবর্তী। চিঠি পড়া শেষ করে আমি আবার সেটাকে ভাঁজ করে খামের মধ্যে রেখে দিলাম। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, কি ভায়া, কি ভাবছ, যাবে নাকি? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার গোল কুণ্ডলি ছেড়ে মৃদু হেসে বলল, যাওয়াই যায়, হাতে তেমন কোনো ভালো কেসও নেই, বর্ধমানটাও ঘুরে আসা হবে, আর সঙ্গে যদি রহস্যটারও সমাধান হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তাছাড়া এই বর্ষায় বর্ধমানের গ্রামের রূপই আলাদা, এখন শুধু যাওয়ার দিনটা ঠিক করতে হবে। এমন সময় সত্যবতী 2 কাপ ধোঁয়া ওঠা চা আর 1 প্লেট নিমকি নিয়ে এসে আমাদের সামনে রাখল। তারপর আমাদের পাশেই এসে বসল। ব্যোমকেশ গোড়া থেকে শেষ পর্যন্ত চিঠির সমস্ত ঘটনাই তাকে খুলে বলল। সব শুনে সত্যবতীর মুখটা একটু ভার হয়ে গেল, কারণ চিঠিতে স্পষ্টভাবে নিমন্ত্রণ করা হয়েছে শুধু আমাকে আর ব্যোমকেশকে, সুতরাং ওর সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না। ব্যোমকেশ মুচকি হেসে বলল, আহা সত্য, মন খারাপ করো না, এবারটা আমি আর অজিত ঘুরে আসি, পরের বার নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। থাক, তোমার আর কথা শোনাতে হবে না। প্রত্যেকবারই তো বলো আমাকে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সব জায়গাতে তোমরা দুজনেই ঘুরে বেড়াও, আমি তো শুধু বাড়িতেই বসে থাকি। আরে বাবা, রাগ করছো কেন? দেখছো তো একটা রহস্যের টানেই ডাক এসেছে। এই কাজটা সেরে ফিরি, তারপর তোমাকে নিয়ে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাব। মনে হলো কথাগুলো শুনে সত্যবতীর অভিমান কিছুটা গলল। সে আর কিছু না বলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেল। সত্যবতী চলে যেতেই ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, ট্রেনের টাইম টেবিলটা একবার দাও তো। আমি আলমারি থেকে রেলওয়ের সময়সূচির বইটা এনে দিলাম। দুজনে বেশ খানিকক্ষণ ঘেঁটে স্থির করলাম আমরা রওনা দেব পরশুদিন সকালে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে দুপুর 12:30টার মধ্যে বর্ধমানে পৌঁছে যাব। বইটা বন্ধ করে ব্যোমকেশ বলল, চলো ভায়া, এবার গোছগাছ শুরু করা যাক। আমরা দুজনেই প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে শুরু করলাম। এমন সময় দেখি আমার আর ব্যোমকেশ দুজনেরই বর্ষাতি প্রায় ছিঁড়ে যাওয়া অবস্থায়।
বর্ষাকালে বর্ধমান যাচ্ছি, সুতরাং নতুন বর্ষাতে কেনা ছাড়া আর তো উপায় নেই। স্থির হলো বিকেলবেলা আমরা দুজনে বেরিয়ে বর্ষাতে কিনে আনব। তবে সত্যবতীর মুখের অভিমান তখনও পুরোপুরি কাটেনি। দুপুরে খাওয়ার সময়ও সে প্রায় কোনো কথাই বলল না। খাওয়া দাওয়া সেরে নিজের লেখার কাজ করতে করতে কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ দরজায় ব্যোমকেশের কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল। ভাইয়া, তৈরি হয়ে নাও, বেরোবো, বিকেল হয়ে গেছে। চোখ মেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক 5টা বাজে। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। জল কাদা ভরা পিচ্ছিল রাস্তা পেরিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে বাজারে পৌঁছলাম। সেখানে দুটো ভালো মানের বর্ষাতে কিনতে খুব বেশি সময় লাগলো না, কিন্তু তারপরে লক্ষ্য করলাম ব্যোমকেশ সোজা বাড়ি ফেরার বদলে ধীরে ধীরে একটা শাড়ির দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মুচকি হেসে বুঝলাম সত্যবতীর অভিমান ভাঙানোর বন্দোবস্ত হচ্ছে। অনেক খুঁজে আমরা দুজনে মিলে সত্যবতীর জন্য একটা সুন্দর জামদানি শাড়ি পছন্দ করলাম। বেশ ভালোই টাকা খরচ হলো, কিন্তু ব্যোমকেশের মুখে তার লেশমাত্র বিরক্তি নেই। স্বামী স্ত্রীর এই ছোটোখাটো অভিমান আর মিলমিশের দৃশ্য বহুবার দেখেছি, তাই আর অবাক হলাম না। দোকান থেকে বেরিয়ে আমি ব্যোমকেশকে বললাম, যাও হে ভায়া, তুমি বাড়ি যাও, গিয়ে সত্য রাগ ভাঙাও। আমি বরং ততক্ষণ আমার বইয়ের দোকানটা একটু ঘুরে আসি। ব্যোমকেশ আর কিছু বলল না, শুধু হাঁটতে হাঁটতে হেসে বলল, ঠিক আছে ভাইয়া, ঘুরে এসো। আর ফেরার সময় কিন্তু গরম গরম তেলে ভাজা নিয়ে আসবে। বেশ তেল দিয়ে ঝালমুড়ি মেখে আর জমিয়ে খাওয়া যাবে। আমি বাড়ি ফিরলাম সন্ধে 7:30 নাগাদ। বাড়ি ফিরে বুঝলাম ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। পুঁটিনামকে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখি বুঝে গেলাম ব্যোমকেশের প্রচেষ্টা সফল হয়েছে। সত্য রাগ যে অনেকটাই কেটে গিয়েছে তা আর বুঝতে বাকি রইল না। বেশ মজা লাগলো। স্নান সেরে জামাকাপড় বদলে ড্রয়িং রুমে এসে দেখলাম ব্যোমকেশ বসে। ওকে দেখে একটু ব্যঙ্গ করে বললাম, ইহে ভায়া, কাজ মিটতেই তাড়াতাড়ি বেরিয়ে এলে? আমি তো মুড়ি নিয়ে বসে অপেক্ষা করতাম। কপত কপতের মিলন পর্ব শেষ হয়েছে, কিন্তু কোনো উত্তর এলো না। আমি হেসে মুড়ি মাখতে বসতেই দরজা খুলে সত্যবতী বেরিয়ে এলো। তারপরে ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে গেল, মুখে একটা লাজুক হাসি। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে ব্যোমকেশ আমায় জিজ্ঞেস করল, কি ভাইয়া, কখন ফিরলে? এই তো মিনিট 10 আগেই। ইতিমধ্যে সত্যবতী গরম তেলে ভাজা আর চা নিয়ে এসে উপস্থিত হয়েছে। কিছু চপ আলাদা করে তুলে রেখেছি, ওগুলো পুটিরামের, বাকিগুলো এখানে এই প্লেটে। খাওয়া শুরু করতে গিয়ে একটু থমকে গেলাম। তখনই আমার চোখ পড়ল টেবিলের উপরে রাখা 3টে বইয়ের দিকে। বইগুলো আগে বাড়িতে দেখিনি। আমি বইগুলো হাতে নিয়ে বললাম, ভায়া, এই বইগুলো কি লাইব্রেরি থেকে নিয়ে এলে? ব্যোমকেশ সঙ্গে সঙ্গেই আমার হাত থেকে বইটা নিয়ে নিল। বইগুলো সম্পর্কে কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় বৌঠান ধমক দিল আগে খাওয়া শেষ করার জন্য, না হলে তেলে ভাজা ঠান্ডা হয়ে যাবে। অগত্যা খাওয়া দাওয়া সেরে আমরা যে যার ঘরে চলে গেলাম। বইগুলোর কথা বেমালুম ভুলে গেলাম। সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এবারে শুধু যাত্রার পালা। বইগুলোর কথা আবার মাথায় এলো যাত্রার দিন। ট্রেনে বসে জানলার বাইরে একদৃষ্টে বৃষ্টি ভেজা বাংলার মাঠঘাট দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল ব্যোমকেশের দিকে। দেখলাম ও ব্যাগ খুলে সেদিনের লাইব্রেরি থেকে আনা বইগুলোর একটা বের করেছে। কৌতূহলটা আর চেপে রাখতে পারলাম না। ভায়া, সেদিন যে বইগুলো নিয়ে এলে সেগুলো কিসের? ব্যোমকেশ বইয়ের পাতা থেকে চোখ না সরিয়েই মৃদু হেসে বলল, শশাঙ্কের নাম শুনেছ? হ্যাঁ, কেন শুনবো না? গৌড়ের রাজা শশাঙ্ক। ওই জমিদার মশাইয়ের চিঠিতেও তো তার নাম উল্লেখ ছিল। ব্যোমকেশ এবারে বইটা একটু নামিয়ে আমার দিকে তাকালো। ঠিক বলেছ অজিত। সেদিন ফেরার পথে শশাঙ্ক আর তার গৌড়কে নিয়েই কয়েকটা বই লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। ইতিহাসের কেসে কখন কোন তথ্য কাজে লেগে যায় তা আগে থেকে বলা যায় না, তাই আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখছি। আচ্ছা, বুঝলাম। তা কিছু পড়েছ? হ্যাঁ, অল্প পড়েছি। তবে আগে দাঁড়াও, এই বইটার বাকিটা শেষ করি, তারপর তোমাকেও মজার কয়েকটা তথ্য বলবো। এই বলে ব্যোমকেশ আবার গভীর মনোযোগে বইয়ের পাতায় চোখ নামিয়ে নিল। বুঝলাম এখন আর ওকে বিরক্ত করে লাভ নেই। আমিও ব্যাগ থেকে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস বের করে পড়তে শুরু করলাম। ট্রেন তখন বৃষ্টি ভেজা বাংলার বুক চিরে আপন গতিতে ছুটে চলেছে।
বইটির উপন্যাসটা পড়তে পড়তে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল টেরই পাইনি। আসলে গত কয়েকদিন ধরে নিজের উপন্যাসের কাজ শেষ করতে গিয়ে বেশ ধকল গেছে। গতকালই শেষ পাণ্ডুলিপিটা প্রকাশকের হাতে তুলে দিয়ে তবে একটু নিশ্চিন্ত হয়েছি। সেই দৌড়ঝাঁপে বিশ্রাম বলতে প্রায় কিছুই হয়নি। তার উপর বর্ষার এই মনোরম আবহাওয়া, ট্রেনের দুলুনি, জানলা দিয়ে আসা শীতল বাতাস, সব মিলিয়ে চোখের পাতা যে একসময় আপনা আপনি নেমে এসেছিল তাতে আর আশ্চর্যের কি। হঠাৎ কাঁধে আলতো একটা স্পর্শ অনুভব করে ঘুমটা ভাঙল। আধো ঘুম চোখে তাকিয়ে দেখি ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কে ভায়া, ঘুম ভাঙলো? বেশ ভালোই তো ট্রেনে বসে একচোট ঘুমিয়ে নিলে। আমি চোখ রগড়ে উঠে বসে হেসে বললাম, হ্যাঁ গো, গত কয়েকদিন উপন্যাসের কাজ শেষ করতে যা চাপ গেছে, তারপর এইটুকু ঘুম মনে হয় আমার প্রাপ্যই ছিল। ব্যোমকেশ মৃদু হেসে বইটার শেষ পাতায় আর একবার চোখ বুলিয়ে সেটা বন্ধ করল। তারপর জানলার বাইরে ছুটে চলা সবুজ মাঠের দিকে কিছুক্ষণ অন্য মনস্কের মতো তাকিয়ে রইল। মনে হলো বইয়ের পড়া তথ্যগুলো যেন নিজের মনে গুছিয়ে নিচ্ছে। আমি নীরবতা ভেঙে বললাম, তাহলে শেষ হলো পড়া? হ্যাঁ হলো। তা কি জানলে শুনি? ব্যোমকেশ পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে শান্ত গলায় বলল, বেশ মজার কিছু তথ্য পেলাম। শশাঙ্কের শাসনকাল সম্পর্কে মোটামুটি বিস্তীর্ণ বিবরণ এই বইটাতে রয়েছে। বিশেষ করে গৌড় রাজ্যের উত্থান, তার সামরিক শক্তি আর রাজনৈতিক দূরদর্শিতা, এসব নিয়ে লেখক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি কৌতূহলী হয়ে একটু এগিয়ে বসলাম। তাই নাকি? তা আমাকেও শোনাও না। স্কুলে ইতিহাসে শশাঙ্কের কথা সামান্যই পড়েছিলাম, তারপর তো আর বিশেষ জানা হয়নি। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো কোথা থেকে শুরু করলে বিষয়টা সবচেয়ে সহজে বোঝানো যাবে সেটাই যেন ভাবছে। তারপরে আর একটা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে ধীরে ধীরে বলতে শুরু করলো, আসলে কি জানো অজিত, আমাদের বঙ্গরাজ্যটা বরাবরই বেশ ব্যতিক্রমী। এখানকার রাজনীতি, শাসন ব্যবস্থা, এমনকি তৎকালীন সামাজিক পরিস্থিতিও ভারতের অন্য অনেক অঞ্চলের তুলনায় আলাদা ছিল। আমি মন দিয়ে ওর কথা শুনছিলাম। ইতিহাস নিয়ে ব্যোমকেশকে খুব একটা কথা বলতে শুনিনি, তাই কৌতূহলটা আরও বেড়ে গেল। ব্যোমকেশ আবারও বলতে শুরু করলো, ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু চরিত্রের দেখা মেলে যারা শুধু নিজেদের সময়ের ভাগ্যবিধাতা ছিলেন না, ভবিষ্যতেরও ভিত গড়ে দিয়েছেন। বাঙালির ইতিহাসে ঠিক তেমনই এক আদি, অদ্বিতীয় এবং কিছুটা কুয়াশায় ঢাকা মহানায়ক হলেন গৌড়াধিপতি শশাঙ্ক। সপ্তম শতাব্দীর শুরুতে যখন সমগ্র উত্তর ভারত কনৌজের মৌখরী বংশ আর স্থানেশ্বরের পুষ্যভূতি বংশের প্রভাবের অধীনে, ঠিক সেই সময় পূর্ব ভারতের এক প্রান্ত থেকে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল এই মানুষটির। শশাঙ্কের সিংহাসনে আরোহণের আগের জীবন আজও ইতিহাসের এক অপূর্ণ রহস্য। অধিকাংশ ঐতিহাসিকের ধারণা তিনি গুপ্ত সাম্রাজ্যের শেষ দিকের কোনো রাজার অধীনে একজন মহাসামন্ত অর্থাৎ উচ্চপদস্থ সামরিক শাসক ছিলেন। কিন্তু নিজের অসাধারণ রণকৌশল, রাজনৈতিক দূরদর্শিতা এবং অদম্য উচ্চাকাঙ্ক্ষার জেরে খ্রিস্টীয় 606 সালের মধ্যেই তিনি নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন। জন্ম নেয় এক নতুন শক্তি, গৌড় সাম্রাজ্য, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, আজকের মুর্শিদাবাদের অদূরে। কর্ণসুবর্ণের সিংহাসনে বসেই শশাঙ্ক বুঝেছিলেন শুধু আত্মরক্ষা করে টিকে থাকা সম্ভব হবে না, প্রয়োজনে আক্রমণই হবে সর্বোত্তম প্রতিরক্ষা। তিনি শুধু বাংলার বিচ্ছিন্ন জনপদগুলোকেই একত্র করেননি, মগধ, উৎকল এবং কঙ্গোদ পর্যন্ত নিজের অধীনে এনে এক সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সবথেকে বড় কথা, তিনিই সম্ভবত প্রথম উপলব্ধি করেছিলেন বাঙালিকে যদি ভারতের রাজনৈতিক মানচিত্রে প্রতিষ্ঠা পেতে হয় তবে কনৌজের ক্ষমতার কেন্দ্রকে চ্যালেঞ্জ করতেই হবে। শশাঙ্কের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় শুরু হয় উত্তর ভারতের দুই মহাশক্তি থানেশ্বর এবং কনৌজের বিরুদ্ধে তার সংগ্রাম দিয়ে। মালবের রাজা দেবগুপ্তের সঙ্গে জোট বেঁধে তিনি কনৌজ আক্রমণ করেন। সেই যুদ্ধে কনৌজের রাজা গ্রহবর্মণ পরাজিত ও নিহত হন। তারপরের ঘটনাগুলো যেন ইতিহাস নয়, একেবারে রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার। ভগ্নিপতির মৃত্যুর প্রতিশোধ নিতে থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন
বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসেন। কিন্তু শশাঙ্কের কূটনীতির জালে তিনি আটকে পড়েন। বহু ঐতিহাসিকদের মতে আলোচনার অজুহাতে ডেকে এনে রাজ্যবর্ধনকে হত্যা করা হয়। যদিও ঘটনাটির প্রকৃত রূপ নিয়ে আজও ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও এই একটি ঘটনার অভিঘাতে সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল। এরপর মঞ্চে আবির্ভাব ঘটে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধনের। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন শশাঙ্ককে শাস্তি না দিয়ে তিনি বিশ্রাম নেবেন না। কামরূপের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে জোট বেঁধে দুই দিক থেকে গৌড় আক্রমণ করেন তিনি। একদিকে হর্ষবর্ধনের বিরাট বাহিনী, অন্যদিকে কামরূপের সেনাদল, মাঝখানে একা শশাঙ্ক। যে কোনো সাধারণ রাজা হয়তো আত্মসমর্পণ করতেন, কিন্তু শশাঙ্ক অন্য ধাতুতে গড়া মানুষ ছিলেন। বছরের পর বছর তিনি হর্ষবর্ধনের মতো পরাক্রমশালী সম্রাটকে বাংলার সীমান্তে আটকে রেখেছিলেন। হর্ষবর্ধন তাঁর জীবদ্দশায় কখনোই গৌড়কে সম্পূর্ণভাবে দখল করতে পারেননি। শুধু যোদ্ধা হিসেবেই নয়, একজন রাষ্ট্র নির্মাতা হিসেবেও শশাঙ্ক অসাধারণ ছিলেন। তিনিই প্রথম স্বাধীন বাঙালি সম্রাট যিনি নিজস্ব স্বর্ণমুদ্রা প্রচলন করেন, যেই মুদ্রায় শিবের বাহন নন্দীর প্রতীক খোদাই করা থাকত, যা তার শৈব ধর্ম বিশ্বাসের পরিচয় বহন করে। অবশ্য বানভট্ট কিংবা চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণে তাকে অত্যন্ত নিষ্ঠুর এবং বৌদ্ধ বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে। তবে আধুনিক ইতিহাসবিদদের একাংশ মনে করেন সেই বিবরণগুলোর মধ্যে রাজনৈতিক পক্ষপাতের প্রভাব ছিল যথেষ্ট। আনুমানিক 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ে নেমে আসে অস্থিরতার যুগ, যাকে ইতিহাসে মাৎসন্যায় বলা হয়। কিন্তু তিনি যে ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন, তার উপর দাঁড়িয়েই পরবর্তীকালে পাল সাম্রাজ্যের উত্থান ঘটে। এক কথায় বলতে গেলে শশাঙ্ক ছিলেন বাঙালির প্রথম সার্বভৌম সম্রাট। তিনি প্রথম প্রমাণ করেছিলেন বাংলা শুধু অন্যের শাসন মেনে নেওয়ার জন্য জন্মায়নি, প্রয়োজনে সমগ্র উত্তর ভারতের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার শক্তিও এই বাংলার আছে। একটানা এতখানি বলে ব্যোমকেশ থামল। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি জানলার বাইরে ভাসিয়ে দিল সে। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ইতিহাসের এই অধ্যায়টা যে এতটা রোমাঞ্চকর হতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। আমরা কবে বর্ধমানে পৌঁছাবো তার আগেই তার মারফত যতীন্দ্রনাথ বাবুকে খবর পাঠিয়ে দিয়েছিলাম। উত্তরে তিনি জানিয়েছিলেন স্টেশনে আমাদের জন্য একটি মোটর গাড়ি পাঠিয়ে দেবেন তিনি। এমনকি গাড়িটির বর্ণনা এবং চালকের নামও লিখে দিয়েছিলেন, রামলাল। তবে সেদিন ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছতে পারল না। পথে কোথায় যেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় প্রায় 20 মিনিট দেরি হয়ে গেল। শেষমেশ দুপুর প্রায় 1টা নাগাদ ট্রেন বর্ধমান স্টেশনে এসে ঢুকল। দেখলাম বেশ অনেক যাত্রী বর্ধমানে নেমেছেন। আমরাও ধীরে ধীরে প্ল্যাটফর্ম পেরিয়ে স্টেশনের বাইরে এলাম। একটু এগোতেই চিঠিতে বর্ণিত সেই মোটর গাড়িটা চোখে পড়ল। গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। আমাদের দেখেই তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে স্যালিউট ঠুকলেন। লোকটিকে দেখে প্রথম দর্শনেই বেশ সরল সহজ সোজা বলেই মনে হলো। মুখে আন্তরিকতার ছাপ স্পষ্ট। গাড়িতে উঠে বসতেই আমার চোখ চলে গেল চারপাশের প্রকৃতির দিকে। কলকাতার ইটকাঠ পাথরের ভিড়ের তুলনায় এখানে সবুজের সমারোহ যেন অনেক বেশি। বর্ষাকালের গ্রাম বাংলা এমনিতেই অপরূপ। যদিও আজ এখানে বৃষ্টি হয়নি, তাই চারিদিকে সেই কাদামাটির সোঁদা গন্ধ বা ভেজা ভেজা আবহটা নেই। তবুও মাঠের সবুজ, দূরে তাল খেজুরের সারি আর মাঝে মধ্যে ছোট ছোট পুকুর, সব মিলিয়ে দৃশ্যটা বড়ই মনোরম। বোমকে সেদিকে রামলালের সঙ্গে এখানকার গ্রাম, রাস্তা এবং আশেপাশের এলাকা নিয়ে নানা কথা বলতে শুরু করেছে। ওর স্বভাবই এমন। নতুন কোথাও গেলে আগে জায়গাটাকে বুঝে নিতে চায়। আমি অবশ্য সেদিকে বিশেষ মন দিলাম না। আমার মন পড়েছিল জানলার বাইরের প্রকৃতির সৌন্দর্যে। প্রায় 25 মিনিটের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম জমিদার বাড়িতে। বাড়িটির প্রবেশদ্বারের উপরে বড় বড় অক্ষরে লেখা কুঞ্জ ভিলা। বাড়িটি যথেষ্ট বড় হলেও প্রথম দর্শনেই মনে হলো বহুদিনের পুরনো ঐশ্বর্যের উপর যেন সময়ের ধুলো জমে আছে। কোথাও দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, কোথাও কার্নিশে বট ওষুধের চারা গজিয়েছে, আবার বাড়ির সামনের একটা অংশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও যত্নে রাখা। বুঝলাম বর্তমানে ওই দিকটাতেই বসবাস করা হয়। বাইরে থেকেই বোঝা গেল বাড়িটা 3 তলা। প্রত্যেক তলায় 3টে করে মোট 9টা থাকার ঘর।
পুরনো দিনের জমিদার বাড়ির সেই ঐশ্বর্যের ছাপ এখনও মুছে যায়নি, যদিও তার অনেকটাই এখন অতীতের স্মৃতি। আমরা গাড়ি থেকে নামতেই সাদা ধুতি পাঞ্জাবি পরা এক প্রবীণ ভদ্রলোক ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে এলেন। মাথা ভর্তি সাদা চুল, চোখে গোল ফ্রেমের চশমা, মুখে এক ধরনের সৌম্য গাম্ভীর্য। ব্যোমকেশকে দেখে তিনি মৃদু হেসে হাত বাড়িয়ে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আসুন আসুন। এতদিন পর আবার আপনার দর্শন পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আসুন আসুন। ব্যোমকেশও করমর্দন করে হাসি মুখে বলল, হ্যাঁ যতীন্দ্রনাথ বাবু, আমি আর অজিত এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এরপর ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে সস্নেহে অভিবাদন জানালেন। আরে আসুন অজিত বাবু, আসুন। আরে আপনার লেখা আমাদের বাড়ির সকলেই প্রায় পড়ে। আমরা সকলেই ব্যোমকেশ বাবুর খুব বড় ভক্ত, আর আপনার লেখার মাধ্যমেই তো আমরা তার নানা অভিযানের কথা জানতে পারি। হ্যাঁ, ভদ্রলোকের আন্তরিক কথাগুলো শুনে আমার সত্যিই বেশ ভালো লাগলো। মনে হলো আমরা যেন কোনো অচেনা মানুষের বাড়িতে নয়, বহুদিনের এক পরিচিত আত্মীয়ের বাড়িতেই অতিথি হয়ে এসেছি। যতীন্দ্রনাথ বাবু আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি বলি কি, আপনার আগে উপরে গিয়ে একটু বিশ্রাম নিন। আমার এই বেয়ারা হরিপদ আপনাদের ঘর দেখিয়ে দেবে। দুপুরের খাবারও আপনাদের ঘরেই পাঠিয়ে দেওয়া হবে। আসলে এতটা পথ এসেছেন, নিশ্চয়ই বেশ ধকল গেছে। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নিন। আমি বিকেলের দিকে লোক পাঠিয়ে আপনাদের ডেকে নেবক্ষণ। কাজের কথা না হয় তখনই বিস্তারিত আলোচনা করা যাবে, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে যতীন্দ্রনাথ বাবু, তাহলেই ভালো হয়। আমরা আর বিশেষ কথা না বাড়িয়ে হরিপদর পেছন পেছন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে বাড়ির 3য় তলায়। উপরে উঠে প্রথমেই বুঝতে পারলাম এই তলায় বোধহয় কেউ থাকেন না। চারিদিকে এক ধরনের নিস্তব্ধতা। নিচের তলা থেকে মানুষের কথাবার্তার ক্ষীণ আওয়াজ ভেসে এলেও এ তলাটা যেন সম্পূর্ণ আলাদা এক জগৎ। বুঝলাম বাড়ির সকলে একতলা আর দোতলাতেই থাকেন। অতিথিদের জন্যই সম্ভবত এই তলাটা বরাদ্দ। হরিপদ আমাদের একটি প্রশস্ত ঘরের সামনে এনে দরজা খুলে দিল। ঘরটা বেশ বড়। আমার আর ব্যোমকেশের জন্য পাশাপাশি 2টো পৃথক খাট পাতা রয়েছে। খাটের উপর মোটা গদি, তার উপর ধবধবে সাদা চাদর। হাত ছুঁয়েই বুঝলাম বিছানাটা যেন মখমলের মতো নরম। ঘরের একপাশে বড় জানলা, তার সঙ্গে লাগোয়া একটি প্রশস্ত বারান্দা। সেখান থেকে দূরে সবুজ গাছপালা আর গ্রামের বিস্তীর্ণ প্রান্তর দেখা যায়। স্নানঘর ও শৌচালয়ও আমাদের ঘরের ঠিক পাশেই। হরিপদ প্রয়োজনীয় সব কিছু দেখিয়ে দিয়ে নমস্কার করে নিচে নেমে গেল। ঘরে এসে থেকেই কেন জানি ব্যোমকেশকে বেশ অন্যমনস্ক মনে হচ্ছিল। ও যেন চারপাশটা খুব মন দিয়ে লক্ষ্য করছে। মাঝে মধ্যে জানলার বাইরে তাকাচ্ছে, আবার কখনো ঘরের ভেতরটা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। তবে আমি সে বিষয়ে বিশেষ মাথা ঘামালাম না। দীর্ঘ ট্রেন যাত্রার পরে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আগে স্নান সেরে নেওয়াই শ্রেয় মনে করলাম। স্নান সেরে ফিরে এসে দেখি ব্যোমকেশ এবারে তোয়ালে কাঁধে দিয়ে স্নানঘরের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই হরিপদ আমাদের দুপুরের খাবার সাজিয়ে রেখে গেছে। খাওয়া দাওয়ার আয়োজন সত্যিই চমৎকার। জমিদার বাড়ির আতিথেয়তায় যে কোনো কার্পণ্য নেই তা প্রথম দিনেই বুঝে গেলাম। খাওয়া দাওয়া সেরে শরীরের ক্লান্তিটা যেন হঠাৎ করেই চেপে বসল। মনে হলো এইমাত্র যদি বিছানায় গা এলিয়ে দিতে পারি তাহলেই বাঁচি। একবার চোখ তুলে দেখলাম ব্যোমকেশ বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে সিগারেট টানছে। দূরের আকাশের দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হলো ওর মাথার ভেতর ইতিমধ্যেই নতুন রহস্যের নানা সমীকরণ ঘুরপাক খেতে শুরু করেছে। আমি আর সেদিকে মন দিলাম না। নরম বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙল ব্যোমকেশের ডাকে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 6:30 বাজে। বাবা, এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম নাকি? ব্যোমকেশ মুচকি হেসে বলল, ওঠো ভায়া, নিচ থেকে জমিদার বাবুর সমন এসেছে। আমি তাড়াতাড়ি উঠে চোখ মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। কিছুক্ষণ পরে হরিপদ এসে আমাদের জমিদার বাবুর ঘরে নিয়ে গেল। সাদা ধুতি পাঞ্জাবি পরে যতীন্দ্রনাথ বাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা ঘরে ঢুকতেই তিনি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন এবং বসতে অনুরোধ করলেন। বসে পড়তেই তিনি সস্নেহে বললেন, কি ব্যোমকেশ বাবু, এই দুপুরের খাওয়া দাওয়া একদম ঠিকঠাক ছিল তো? অজিত বাবু, কোনো রকম অসুবিধা হয়নি তো?
আমি আর ব্যোমকেশ একসঙ্গেই বললাম, না না, একদমই না। বরং রান্নাটা অত্যন্ত সুস্বাদু ছিল। যতীন্দ্রনাথবাবু মৃদু হেসে একবার একটু গুছিয়ে বসলেন। তার হাতে একটা পুরনো জীর্ণ ডায়েরি। বহু বছরের ব্যবহারে পাতার ধারগুলো প্রায় ক্ষয়ে গিয়েছে। ডায়েরিটা তিনি অত্যন্ত যত্ন করে হাতে ধরেছিলেন। ব্যোমকেশের দিকে ডায়েরিটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, এই দেখুন ব্যোমকেশ বাবু, এটাই আমার পূর্বপুরুষের ডায়েরি। এটা লিখেছিলেন আমার প্রপিতামহের পিতা স্বর্গীয় ভবনেন্দ্রনাথ চক্রবর্তী। ব্যোমকেশ ডায়েরিটার দিকে একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বেশ, তার মানে এই সেই ডায়েরি যেটা পড়ে আপনি আপনার বংশের সঙ্গে রাজা শশাঙ্কের যোগসূত্র এবং ওই বিশেষ গুপ্তধনের কথা জানতে পেরেছেন। হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটাই সেই ডায়েরি। আসলে এতে যে বর্ণনা রয়েছে সেই অনুসারে আমাদের বংশ রাজা শশাঙ্কের এক ভাইপোর দুঃসম্পর্কীয় বংশধর। অবশ্য তারপর বহু উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের বংশ এগিয়েছে। আর কিভাবে আমরা চক্রবর্তী পদবি লাভ করলাম তার ইতিহাসও এই ডায়েরির মধ্যেই লেখা রয়েছে। আমি বেশ মজার ছলেই বলে উঠলাম, তাহলে আপনাদের বংশের ইতিহাস বাংলার একেবারে আদি পর্বের সঙ্গে জড়িয়ে আছে জমিদার সাহেব। আমার কথা শুনে যতীন্দ্রনাথবাবু মৃদু হেসে ফেললেন। তা বলতে পারেন অজিত বাবু, তবে ইতিহাসের সঙ্গে নাম জড়িয়ে থাকলেই যে গৌরব থাকবে তা কিন্তু নয়। তার সঙ্গে অনেক দায়িত্বও এসে পড়ে। সেই দায়িত্বের ভারী বোধহয় আজ আপনাদের কাঁধে তুলে দিতে চলেছি। ব্যোমকেশ এতক্ষণ চুপচাপ ডায়েরিটার দিকেই তাকিয়েছিল। এবারে সে হাত বাড়িয়ে বলল, ডায়েরিটা যদি একটু দেখি। যতীন্দ্রনাথবাবু অত্যন্ত যত্ন করে জীর্ণ ডায়েরিটা ব্যোমকেশের হাতে তুলে দিলেন। এত পুরনো যে পাতাগুলো উল্টানোর সময় সামান্য অসাবধান হলেই যেন ভেঙে যাবে। বেশ কয়েকটা পাতা অত্যন্ত ধীরে ধীরে উল্টে দেখল, তারপরে বলল, তাদের লেখাটা বেশ স্পষ্ট, তবে ভাষাটা বেশ প্রাচীন, পড়তে একটু সময় লাগবে। আগে হ্যাঁ, আমি নিজেও প্রথম পড়তে বেশ অসুবিধায় পড়েছিলাম। পড়ে ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। ব্যোমকেশ ডায়েরির একটা পাতায় আঙুল রেখে বলল, আপনি চিঠিতে লিখেছিলেন এই ডায়েরির মধ্যেই গুপ্তধনের উল্লেখ আছে, কিন্তু কোথাও তো এখনো সেরকম কিছু চোখে পড়ল না। পুরো ডায়েরিটা পড়লে তবেই বিষয়টা পরিষ্কার হবে। শেষের দিকেই আসল কথাগুলো লেখা আছে, তবে সেগুলো সরাসরি নয়, সবই ওই ধাঁধার আকারেই। আমি আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। তার মানে ওই গুপ্তধনের অবস্থান আপনার পূর্বপুরুষ ইচ্ছে করে গোপন করে গিয়েছিলেন? ঠিক তাই। তিনি লিখে গেছেন, যে ব্যক্তি বুদ্ধি, ইতিহাস এবং ধৈর্য এই তিনের পরীক্ষায় উত্তীর্ণ হবেন একমাত্র সেই ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অধিকারী হবে। কথাটা শুনে ব্যোমকেশের ঠোঁটের কোণে সেই চেনা মৃদু হাসিটা ফুটে উঠল। তাহলে বুঝলাম, আমাদের এখানে আসা শুধু গুপ্তধন খুঁজতে নয়, ইতিহাসেরও একটা কঠিন পরীক্ষায় বসতে হবে। যতীন্দ্রনাথবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। একদমই ঠিক ব্যোমকেশ বাবু, আর সেই কারণেই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কারণ এই ধাঁধা শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই ভাঙতে হবে। কিছুক্ষণ চুপ করে থেকে যেন একটু ইতস্তত করলেন তিনি, তারপরে নিচু করে বললেন, ব্যোমকেশ বাবু, একটা অনুরোধ ছিল। আসলে এই বাড়িতে কেউই আপনার আগমনের আসল কারণটা জানে না, আর আমিও ইচ্ছা করেই কাউকে কিছু বলিনি। কারণ এ বাড়ির কাউকেই আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন, আমার স্ত্রীর মৃত্যুর পর আমি একেবারেই একা হয়ে পড়েছি। আমার 2 ছেলে আর 2 পুত্রবধূ এই বাড়িতেই থাকে, কিন্তু সম্পত্তির লোভ কম বেশি সকলেরই আছে, সে কথা আমি ভালো করেই জানি। কিছুক্ষণ থেমে তিনি আরো গম্ভীর স্বরে বললেন, তবে তার থেকেও বড় দুশ্চিন্তার কারণ আমার নাতি, মানে আমার বড় ছেলে অতীন্দ্রের ছেলে জিতেন্দ্র। বয়স কত হবে, এই 19-20,
কিন্তু এই বয়সেই সে লাম্পট্যের চরম সীমা পার করে ফেলেছে। নেশা ভাঙ থেকে শুরু করে নারী সঙ্গ কোনো কিছুরই অভাব রাখেনি। এমনকি দু একবার আমার কাছ থেকে টাকাও চুরি করার চেষ্টা করেছে। আমি আর ব্যোমকেশ দুজনেই মন দিয়ে তার কথা শুনছিলাম। চিন্তা করবেন না, বাড়ির সকলের সঙ্গেই আপনাদের পরিচয় আমি করিয়ে দেব, কিন্তু আপনাদের আসল উদ্দেশ্য যেন কেউ জানতে না পারে, এটাই আমার অনুরোধ। আর এই ডায়েরির অস্তিত্ব কিংবা গুপ্তধনের কথা কিছুই আমি এবারের অন্য কাউকে বলিও নি। ব্যোমকেশ শান্ত গলায় বলল, আপনি নিশ্চিন্ত থাকুন যতীন্দ্রনাথ বাবু, সকলেই জানবে আমরা এখানে নিছক ভ্রমণের উদ্দেশ্যে এসেছি, এর বাইরে আর কিছুই নয়। আমিও ব্যোমকেশের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। যতীন্দ্রনাথ বাবুর মুখে যেন কিছুটা স্বস্তির ছাপ ফুটে উঠল। অনেক অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু। দেখুন, আমার পরিবারের সবাই আপনাদের চেনেন। তাঁরা এটাও জানেন যে আপনি আমার বহুদিনের পরিচিত বন্ধুস্থানীয়। তাই আপনাদের এই জমিদার বাড়িতে বেড়াতে আসা নিয়ে কারো বিশেষ সন্দেহ হওয়ার কথা নয়। ব্যোমকেশ ডায়েরিটা হাতে নিয়ে বলল, ঠিক আছে যতীন্দ্রনাথ বাবু, আপাতত ডায়েরিটা আমার কাছেই থাকুক। আমি ভালো করে পড়ে দেখি, যদি কোনো সূত্র পাই অবশ্যই আপনাকে জানাবো। তবে একটু সময় লাগতে পারে, তাই অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যতীন্দ্রনাথ বাবু সম্মতিসূচক মাথা নাড়লেন। আমরা উঠে পড়তেই তিনিও উঠে দাঁড়ালেন। বিদায় নেওয়ার আগে বললেন, বলছিলাম, আজ রাতের খাবারের আয়োজনটা সকলের সঙ্গেই করেছি। তাহলে খাবার টেবিলেই একসঙ্গে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাবে, তাই আর কি। ব্যোমকেশ মৃদু হেসে বলল, নিশ্চয় নিশ্চয়, আমাদের কোনো আপত্তি নেই, বরং সকলের সঙ্গে পরিচয় হয়ে গেলে আমাদেরই ভালো লাগবে। এরপর যতীন্দ্রনাথ বাবুকে অভিবাদন জানিয়ে আমি আর ব্যোমকেশ তিনতলায় আমাদের ঘরের দিকে রওনা দিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে লক্ষ্য করলাম নিচতলার বারান্দায় দাঁড়িয়ে দুজন ভদ্রমহিলা আমাদের দিকেই তাকিয়ে নিজেদের মধ্যে কি যেন চাপা গলায় আলোচনা করছেন। মুখের আদল আর বয়স দেখে অনুমান করতে অসুবিধে হলো না এরাই সম্ভবত যতীন্দ্রনাথ বাবুর দুই পুত্রবধূ। আমি আর ব্যোমকেশ ঘরে ফিরে ডায়েরিটা নিয়ে বসলাম। শুরু থেকেই পড়তে আরম্ভ করলাম। নানা ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ এই ডায়েরিটা যেন এক জীবন্ত দলিল। তৎকালীন শাসকদের নানান ঘটনা, রাজনৈতিক উত্থান পতন, এমনকি কিছু অজানা তথ্যও এতে লিপিবদ্ধ রয়েছে। যতীন্দ্রনাথবাবু বলেছিলেন এই ডায়েরির রচয়িতা তার প্রপিতামহের পিতা, কিন্তু এত শতাব্দী আগের এইসব ঐতিহাসিক তথ্য তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানার আর কোনো উপায় নেই। আমি পড়তে পড়তেই ব্যোমকেশকে বললাম, আচ্ছা ভায়া, একটা কথা বলো তো, এই ডায়েরিটা কি আমরা সম্পূর্ণ সত্য বলেই ধরে নিয়ে এগোবো? ব্যোমকেশ চোখ না তুলেই পাতায় চোখ রেখে বলল, ইতিহাসে সব কিছু অন্ধভাবে বিশ্বাস করা যায় না অজিত, আবার বিনা প্রমাণে উড়িয়েও দেওয়া যায় না। আপাতত এটাকেই আমাদের একমাত্র সূত্র ধরে এগোতে হবে। পরে প্রমাণ মিললে বিচার করা যাবে কতটা সত্য আর কতটা কল্পনা। আমি আর কোনো কথা বললাম না, আবার পড়ায় মন দিলাম। পাতার পর পাতা পড়তে পড়তে একের পর এক চমকপ্রদ ঘটনার সম্মুখীন হচ্ছিলাম। যদিও ডায়েরিটা খুব একটা বড় নয়, তবু প্রতিটি পাতায় যেন ইতিহাসের এক একটা অমূল্য অধ্যায় লুকিয়ে রয়েছে। সম্পূর্ণ ডায়েরিটা পড়ে শেষ করতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। ঘড়ির কাঁটায় তখন রাত 9:15। ডায়েরির শেষ পাতায় পৌঁছতেই আমরা দুজনে যেন থমকে গেলাম। এখানেই ছিল সবচেয়ে বড় চমক। এই শেষ পাতাতেই গুপ্তধনের সংকেত লেখা রয়েছে। আমি আর ব্যোমকেশ দুজনেই অত্যন্ত মনোযোগ দিয়ে লেখাগুলোর দিকে তাকিয়ে রইলাম। আদি বাংলায় মোটামুটি 16-17 শতকের ভাষারীতিতে পদ্যধর্মী ছন্দে লেখা কয়েকটি সাংকেতিক পংক্তি। যদিও সম্পূর্ণ ডায়েরিটাই সেই সময়কার প্রাচীন বাংলায় রচিত, তবু এই অংশটি যেন বিশেষভাবে আলাদা। বোঝাই যায় লেখক অত্যন্ত সচেতনভাবেই এই অংশটিকে সংকেতের আকারে লিখেছেন। এর ঠিক আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে লেখা ডায়েরির রচয়িতা অর্থাৎ যতীন্দ্রনাথ বাবুর প্রপিতামহের পিতা একসময় রাজা শশাঙ্কের সেই গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তবে কিভাবে তিনি সেই সন্ধান পেয়েছিলেন তার কোনো বিবরণ তিনি ইচ্ছাকৃতভাবেই লেখেননি, বরং তিনি লিখে গেছেন, যখন উপযুক্ত সময় আসবে
তখন তাঁরই বংশের এমন একজন উত্তরসূরি যে যথেষ্ট বুদ্ধিমান, ধৈর্যশীল এবং নিষ্ঠাবান, সেই এই সাংকেতিক বার্তার অর্থ উদ্ধার করে গুপ্তধনের সন্ধান লাভ করবে। আমি আর ব্যোমকেশ এবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই সংকেতগুলোর দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ হঠাৎ উঠে গিয়ে নিজের নোটবই আর একটা ফাউন্টেন পেন নিয়ে এলো। বুঝলাম ও ধাঁধাটার প্রতিটি শব্দ হুবহু নিজের খাতায় টুকে রাখতে চায়। নয়নে সায়ক হেরি, বানে বান কাঁপে, স্বরের মহিমা বোঝো অঙ্কের প্রলাপে, মাতঙ্গ সরসর গনিয়া বামগতি, লোভিবে বিশেষ অব্দ ওহে মহামতি, সে অব্দ খুলিবে দ্বার প্রাচীন কেল্লার, যদি রাজমোহর অঙ্কিত চমৎকার, নদী তীরে বসিয়া যে ধ্যানমগ্ন রয়, জলচর জীব সে তো তবু কায়াময়, পাষাণ পুত্তলি রূপে ধরেছে যে বেশ, গুপ্ত সেই মিন মূর্তি ধন্য করে দেশ, ইতিহাস সিন্ধু মাঝে তোল সেই ধন, কোন সেই অব্দমূর্তি কহবুধজন। ধাঁধাটা পড়ে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। সত্যি বলতে কি, এর অর্থের বিন্দু বিসর্গও আমি বুঝতে পারলাম না। সবটাই যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, বলছি ভায়া, কিছু বুঝতে পারছো? ব্যোমকেশ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে ধাঁধাটার প্রতিটি লাইন গভীর মনোযোগ দিয়ে পড়ে চলেছে। ওর চোখ দুটো স্থির, যেন শব্দগুলোর আড়ালে লুকিয়ে থাকা কোনো সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। আমিও আবার ধাঁধাটা পড়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু যতই পড়ি ততই যেন গোলক ধাঁধায় আটকে যাচ্ছি। ব্যোমকেশ এবার নিজের নোটবই খুলে কয়েকটা শব্দ আলাদা করে টুকে নিতে শুরু করলো। মাঝে মাঝে কিছু হিসেবও করছে। বুঝলাম ও ইতিমধ্যেই কোনো না কোনো সূত্র ধরে এগোতে শুরু করেছে। ঠিক সেই সময় দরজায় মৃদু কড়া নাড়া শব্দ হলো। ভেতরে ঢুকলো বেয়ারা হরিপদ। বাবুরা, নিচের খাবার রেডি হয়ে গেছে, জমিদার বাবু আপনাদের ডাকছেন। আমি আর ব্যোমকেশ একে অপরের মুখের দিকে তাকালাম। ঠিক আছে ভায়া, আগে বরং খাওয়া দাওয়াটা সেরে আসি, তারপর না হয় আবার ধাঁধাটা নিয়ে বসা যাবে। ব্যোমকেশ শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আমরা দুজনে ঘর থেকে বেরিয়ে একতলার খাবার ঘরের দিকে রওনা দিলাম। খাবার ঘরটি বাড়ির পূর্ব প্রান্তে। ভেতরে ঢুকে চোখে পড়ল একটি বড়সড় সেগুন কাঠের ডাইনিং টেবিল। সেখানে মোট 10 জনের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা ঘরে ঢুকতেই যতীন্দ্রনাথ বাবু হাসি মুখে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আসুন অচিত বাবু, বসুন বসুন বসুন। আমরা আমাদের জন্য নির্দিষ্ট আসনে গিয়ে বসলাম। এরপর যতীন্দ্রনাথ বাবু পাশে বসে থাকা বছর 35-36 বয়সী এক ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে বললেন, এ আমার ছোট ছেলে রণেন্দ্র চক্রবর্তী। তারপর তার পাশের এক ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আর ও হলো গিয়ে আমার ছোট পুত্রবধূ মাধবী। এরপর অপর এক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, আর ওই পারে ও আমার বড় পুত্রবধূ বিমলা। আমার বড় ছেলে অতীন্দ্র এখনো ফেরেনি, এই ব্যবসার কাজে অন্য রাজ্যে গিয়েছে। আশা করছি কাল সকালেই ফিরে আসবে, তখনই আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেবক্ষণ। এরপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোমরা তো সকলেই এদের নাম শুনেছ। ইনি হলেন ব্যোমকেশ বাবু, আর ইনি তার সুপরিচিত লেখক বন্ধু অজিত বাবু। ওরা আমার বহুদিনেরই পরিচিত। এবারের বর্ষায় গ্রামের পরিবেশ আর আমাদের এই পুরনো জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য কয়েকদিনের অতিথি হয়ে এসেছেন। কিছুদিন এখানেই থাকবেন। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা একটু দেখো খাতির যত্নে যেন ত্রুটি না হয়, কেমন? পরিচয় পর্ব শেষ হতেই সকলেই আমাদের সঙ্গে গল্পে মেতে উঠলেন। প্রথমে যেটুকু অস্বস্তি বা সংকোচ অনুভব করেছিলাম তা মুহূর্তের মধ্যেই কেটে গেল। বাড়ির সবাই বেশ আন্তরিক বলেই মনে হলো। তবে একটা বিষয় আমার চোখ এড়াল না। যতীন্দ্রনাথ বাবুর বড় নাতি জিতেন্দ্রকে কোথাও দেখতে পেলাম না। ব্যোমকেশও সম্ভবত একই বিষয় লক্ষ্য করেছিল। সে যতীন্দ্রনাথ বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যতীন্দ্রনাথ বাবু, আপনার বড় নাতি জিতেন্দ্রকে তো দেখতে পাচ্ছি না। যতীন্দ্রনাথ বাবুর মুখটা মুহূর্তের জন্য গম্ভীর হয়ে উঠল। ওই লম্পটটার কথা আর বলবেন না ব্যোমকেশ বাবু। কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কাল ফিরলে তখনই আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেব। এখন আগে খাওয়া দাওয়া করে নিন, তারপরে বাকি কথা হবে কোন।
দেখলাম নাতির কথা উঠতেই যতীন্দ্রনাথবাবুর মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে একটা অদ্ভুত হতাশার ছাপ ফুটে উঠল। বুঝতে অসুবিধে হলো না নাতিকে নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। বিষয়টা নিয়ে আর কেউ কোনো কথা বাড়ালো না। মুহূর্তের মধ্যেই অন্য প্রসঙ্গ উঠে এলো, আর খাওয়া দাওয়াও হাসি আড্ডার মধ্যেই শেষ হলো। খাওয়া শেষ করে আমি আর ব্যোমকেশ নিজেদের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকেই ব্যোমকেশ দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে একটা সিগারেট ধরিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থেকে সে হঠাৎ আমার দিকে ফিরে বলল, আচ্ছা অজিত, তুমি কি এই বাড়ির লোকগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করলে? প্রশ্নটা শুনে আমি খানিকটা অবাক হয়ে গেলাম। কই না তো। প্রথমে অবশ্য সবাইকে একটু চাপা স্বভাবের মনে হচ্ছিল, কিন্তু খাওয়ার টেবিলে তো সবাই বেশ স্বাভাবিকভাবেই গল্প করলো। আমার তো তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে আবার টেবিলের উপরে রাখা পুরনো ডায়েরিটা খুলে বসল। পাশে নিজের নোটবই আর পেন্সিল। মাঝে মাঝে ডায়েরির দিকে তাকাচ্ছে, আবার নিজের খাতায় কি যেন লিখে চলেছে। ওকে দেখে বুঝলাম রহস্যের জালটা ইতিমধ্যেই ওর মাথার মধ্যে বোনা শুরু হয়ে গেছে। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। ধাঁধা সমাধান করা যে আমার কর্ম নয় সে কথা এতক্ষণে বেশ বুঝে গেছি। ব্যোমকেশ যেখানে মাথা খাটাচ্ছে সেখানে অকারণে বসে থেকে লাভ নেই। তাই আমি একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। এভাবেই প্রায় একটা গোটা দিন কেটে গেল। পরদিনও ব্যোমকেশের মন সেই ধাঁধার দিকে। আজকে সকালে পরিচয় হয়েছে জমিদারবাবুর বড় ছেলে অতীন্দ্রর সাথে। সে ফিরেছে ভোর রাত্রে। একা একা বই পড়তে পড়তে বেশ অধৈর্য হয়ে পড়েছিলাম। তাই শেষমেশ বিকেলের দিকে একাই বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। ব্যোমকেশ অবশ্য কোথাও বেরোলো না। সে তখনও সম্পূর্ণ ডুবে রয়েছে ওই সাংঘাতিক ধাঁধার মধ্যে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো যেন অন্য এক জগতে এসে পড়েছি। চারিদিকে সবুজ আর সবুজ। ধান ক্ষেতের উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। দূরে তালগাছের মাথায় বসে কোকিল ডাকছে। কলকাতার ধোঁয়া, কোলাহল আর ইট কাঠের জঙ্গল যেন বহু দূরের কোনো স্মৃতি। হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা অংশ ঘুরে ফেললাম। এই সময় একটা বিষয় বিশেষভাবে আমার নজরে পড়ল। এই গ্রামের সাধারণ মানুষ আজও যতীন্দ্রনাথবাবুকে ভীষণ শ্রদ্ধা করেন। তার নাম উচ্চারণ করার সময় প্রত্যেকের কণ্ঠেই একটা আন্তরিক সম্মান স্পষ্ট বোঝা যায়। আমার সঙ্গে আলাপ হতেই অনেকেই জানতে পারলেন আমি জমিদার বাড়ির অতিথি। তারপর তো যেন আপ্যায়নের শেষই রইল না। একজন মিষ্টিওয়ালা আমাকে বিনা পয়সায় প্রায় 200 গ্রাম টাটকা দই খাইয়ে দিল। আর গ্রামেরই একটা শাড়ির দোকানের মালিক অনেক অনুরোধ করে একটা সুন্দর শাড়ি আমার হাতে তুলে দিলেন। অনেক নানা করেও শেষ পর্যন্ত নিতে হলো। মনে মনে ভাবলাম এখানে তো কেউ জানে না আমি অবিবাহিত, তবে শাড়িটা বৌঠানকে দিলে ভালোই হবে, ওর ওপর নিশ্চয়ই বেশ মানাবেও। এভাবেই কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে টেরই পাইনি। প্রায় 7:30 নাগাদ জমিদার বাড়িতে ফিরে এলাম। উপরে উঠে দেখি ব্যোমকেশ বারান্দায় একটা ইজি চেয়ারে বসে ধীরে সুস্থে সিগারেট টানছে। মুখে সেই চিরচেনা গভীর ভাব। কি হে ভায়া, কেমন ঘুরে এলে? জায়গাটা পছন্দ হয়েছে? পছন্দ? দারুণ। এমন গ্রাম তো বহুদিন দেখিনি। আর তার সঙ্গে বিনামূল্যে বেশ কিছু প্রাপ্তিযোগ্য হয়ে গেল। এই বলে গ্রামের সমস্ত ঘটনাই একে একে ব্যোমকেশকে খুলে বললাম। সে মন দিয়ে সব শুনল। মাঝে মাঝে মৃদু হেসে মাথা নাড়ছিল। আমার কথা শেষ হতেই ব্যোমকেশ সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়ার একটা কুণ্ডলি ছেড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে অন্যমনস্ক গলায় বলল, বুঝলে অজিত, আমারও একটা সুখবর আছে। কি সুখবর? তুমি সমাধান করে ফেলেছ? বাহ, এ তো দারুণ খবর। কই দেখাও দেখাও। ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নিজের নোটবইটা হাতে তুলে নিয়ে আমার পাশে এসে বসল। তার চোখে তখন সেই পরিচিত দীপ্তি, যে দীপ্তি আমি বহুবার দেখেছি। যখনই কোনো দুর্ভেদ্য রহস্যের জট সে খুলতে পারে। ব্যোমকেশ খাতাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করল, এই দেখো অজিত, প্রথম কয়েকটা লাইন। নয়নে সায়ক হেরি, বানে বান কাঁপে, স্বরের মহিমা বোঝো অঙ্কের প্রলাপে, মাতঙ্গ স্বর স্বর গনিয়া বাম গতি, লোভিবে বিশেষ অব্দ ওহে মহামতি। কিছু বুঝলে? না ব্যোমকেশ, একদমই না, তুমিই বলো। ব্যোমকেশ মৃদু হাসল। তারপর খাতাটার দিকে আবার তাকিয়ে ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলো। প্রথম 4 লাইনে আসলে প্রাচীন এক ধরনের গাণিতিক সংকেত ব্যবহার করা হয়েছে।
বাম গতি অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে গোনা। স্বর বা বাণ বলতে প্রাচীন শাস্ত্রে কামদেবের 5টি বাণকে বোঝানো হয়, অর্থাৎ সংখ্যা 5। আর মাতঙ্গ বা হাতি বলতে বোঝায় অষ্টহস্তি দিগ্গজ, অর্থাৎ সংখ্যা 8। তাই মাতঙ্গ স্বর মানে দাঁড়ায় 8-5-5। বাম গতি নিয়মে উল্টোভাবে বসালে এটা হয় 5-5-8, অর্থাৎ অর্থাৎ 558 একটা সাল অজিত। কিন্তু কোন সাল এখনো নিশ্চিত না। শাল? হ্যাঁ, একটা নির্দিষ্ট সাল। আর এখানেই ধাঁধার মূল দরজা খুলছে। সে অব্দ খুলিবে দ্বার প্রাচীন কেল্লার, জহি রাজমোহর অঙ্কিত চমৎকার। নদী তীরে বসিয়া যে ধ্যানমগ্ন রয়, জলচর জীব সে তো তবু কায়াময়। পাষাণ পুত্তলি রূপে ধরেছে যে বেশ, গুপ্ত সেই মীন মূর্তি ধন্য করে দেশ। ইতিহাস সিন্ধু মাঝি তোলো সেই ধন, কোন সেই অব্দ মূর্তি কহ বুধজন। এ তো আরো জটিল ভায়া। জটিল তো বটেই, তবে একটা সম্ভাব্য সূত্র পাওয়া গেছে। এখানে বলা হচ্ছে এই 558 সাল কোনো প্রাচীন কেল্লা বা রাজবংশের ইতিহাসের দ্বার খুলবে। আর সেই রাত চিহ্নে আছে নদী তীরে ধ্যানমগ্ন এক জলচর জীব, একটা পাষাণ পুত্তলি অর্থাৎ পাথরের মূর্তি। ইতিহাসে এমন প্রতীক, বিশেষ করে মাছ বা মিন, বহু প্রাচীন রাজবংশে পাওয়া যায়, পাণ্ডবদের মতো দক্ষিণ ভারতীয় রাজশক্তিতে। স্প্লেন্ডিড! তাহলে শেষমেশ কি মানে দাঁড়াচ্ছে? সেটা এখনই পুরো পরিষ্কার না অজিত। ওই 558 সালটা কোন ঘটনার সঙ্গে যুক্ত, এটা না জানলে ধাঁধার দরজা পুরো খোলে না। চলো, যতীন্দ্রনাথ বাবুর কাছে একবার যাওয়া দরকার। উনি হয়তো এই ঐতিহাসিক সূত্রটা মিলিয়ে দিতে পারবেন। আমি আর ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে নিচে নামতে লাগলাম। দুজনেরই মাথায় তখন ঘুরপাক খাচ্ছে ওই সাংকেতিক ধাঁধাটা। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ বিমলা দেবীর সঙ্গে মুখোমুখি হয়ে গেল। তিনি আমাদের দিকে একবার তাকালেন বটে, কিন্তু কোনো কথা বললেন না। আমরাও শুধু সৌজন্যমূলক হাসি বিনিময় করে এগিয়ে গেলাম। যতীন্দ্রনাথ বাবুর ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে উত্তপ্ত বাক্য বিনিময়ের আওয়াজ কানে এলো। মনে হলো কারো সঙ্গে যেন বেশ জোরে তর্ক হচ্ছে। ব্যোমকেশও বিষয়টা লক্ষ্য করেছিল। সে একবার আমার দিকে তাকালো, তারপর নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। সেই সময় হঠাৎই দরজাটা গেল খুলে। দেখলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আমাদের দুজনের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি কোনো কথা না বলেই হনহন করে চলে গেলেন। বুঝতে অসুবিধে হলো না, অতীন্দ্র চক্রবর্তী, যতীন্দ্রনাথ বাবুর বড় ছেলে, তার সাথেই হচ্ছিল বচসা। আমি আর ব্যোমকেশ একে অপরের মুখের দিকে তাকালাম। ঠিক তখন এই ঘরের ভেতর থেকে ডাক এলো, আসুন ব্যোমকেশ বাবু, আসুন অজিত বাবু, ভেতরে আসুন। আমরা ঘরে ঢুকতেই দেখলাম যতীন্দ্রনাথ বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। মুখে এখনও সামান্য বিরক্তির ছাপ তো রয়েই গেছে। ব্যোমকেশ ভদ্রভাবে জিজ্ঞেস করল, কি ব্যাপার যতীন্দ্রনাথ বাবু, আপনাকে যেন কিছুটা রাগান্বিত মনে হচ্ছে। আরে না না, সব পারিবারিক ব্যাপার। সব সংসারেই অল্প বিস্তর অশান্তি থাকেই। সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। আপনারা বরং বলুন, এই ধাঁধাটার কোনো সমাধান করতে পারলেন? প্রথম অংশটার একটা সম্ভাব্য ব্যাখ্যা করতে পেরেছি, তবে একটা জায়গায় এসে আটকে গেছি। তা কি বুঝলেন? স্বর মাতঙ্গ, এই সংকেত থেকে আমরা 558 সংখ্যাটা পেয়েছি, কিন্তু এই 558 ঠিক কিসের নির্দেশ করছে সেটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এটা কোনো সাল, কিন্তু কোন সালের কথা বলা হয়েছে সেটা স্পষ্ট নয়। যতীন্দ্রনাথ বাবু আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালেন। ঘরের এক কোণে রাখা বিশাল বুকশেলফের কাছে গিয়ে ইতিহাসের কয়েকটা মোটা বই বের করলেন। তারপর টেবিলের উপরে বইগুলো খুলে একের পর এক পাতা উল্টাতে লাগলেন। আমি আর ব্যোমকেশ চুপচাপ বসে রইলাম। প্রায় মিনিট 5 ধরে বই ঘাঁটার পরে হঠাৎ যতীন্দ্রনাথ বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, ইউরেকা, ইউরেকা, ইউরেকা!
আমি আর ব্যোমকেশ দুজনেই চমকে উঠলাম। ব্যোমকেশ তাড়াতাড়ি বলল, কি হলো যতীন্দ্রনাথবাবু? যতীন্দ্রনাথবাবু বইটা আমাদের সামনে ঘুরিয়ে দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ব্যোমকেশ বাবু, আপনার হিসেব একদম সঠিক, তবে একটা ছোট্ট ভুল হয়েছে। ভুল? আগে হ্যাঁ, এটা 558 খ্রিস্টাব্দ নয়, ওটা হবে 558 শকাব্দ। আমি অবাক হয়ে তাদের দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। যতীন্দ্রনাথবাবু বইয়ের পাতায় আঙুল রেখে আবার বলতে শুরু করলেন, 558 শকাব্দকে খ্রিস্টাব্দে রূপান্তর করলে দাঁড়ায় 636 খ্রিস্টাব্দ। আর ইতিহাস অনুযায়ী এই সময়কালই গৌড় রাজা শশাঙ্কের মৃত্যুকাল। ব্যোমকেশের চোখে তখন সেই চিরচেনা দীপ্তি। সে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, বুঝেছি। তাহলে ধাঁধার প্রথম স্তরটা অন্তত পরিষ্কার হলো। তারপরে একটু ভেবে আবার যতীন্দ্রনাথবাবুর দিকে তাকালো। আচ্ছা, আপনার জমিদারির মধ্যে এমন কোনো প্রাচীন মন্দির আছে কি যার ইতিহাস শশাঙ্কের সময় পর্যন্ত পৌঁছায়? বিশেষ করে যেখানে কোনো মৎস্য মূর্তি বা প্রাচীন পাথরের ভাস্কর্যের উল্লেখ রয়েছে? আগে হ্যাঁ, তা তো আছে একটা। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা অত্যন্ত প্রাচীন শিব মন্দির আছে। আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস মন্দিরটির ইতিহাস বহু প্রাচীন। তাহলে আমাদের একবার ওখানে যেতেই হবে। অবশ্যই যাবেন, তবে দিনের বেলায় গেলে অনেকের চোখে পড়ে যেতে পারেন। সেটাই আমিও ভাবছি, রাতের দিকেই যাওয়া ভালো। আর একটা কথা, এই বিষয়টা যেন বাড়ির আর কেউ জানতে না পারে। নিশ্চিন্ত থাকুন ব্যোমকেশ বাবু, এখানে আমি নিজেও কাউকে পুরোপুরি বিশ্বাস করি না। এই খবর আর কারো কানে যাবে না। উত্তেজনায় সারা রাত আমার ভালো করে ঘুমই হলো না। অবশ্য সারা রাত বললে ভুল হবে, একটানা ঘুমোতে পারিনি। সকালেও সেভাবে কোনো কাজে মন বসল না। অথচ দেখলাম ব্যোমকেশ দিব্যি স্বাভাবিক। সে সকালবেলায় একাই গোটা গ্রামটা ঘুরে এলো। শুধু বলল যে মন্দিরটার সন্ধান আমরা পেয়েছি সেটাও বাইরে থেকে একবার দেখে এসেছে, তবে আমাকে আর সঙ্গে নেয়নি। আমার শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। জমিদার বাড়িতে খাওয়া দাওয়া তো কিছু কম হচ্ছে না, তাই পেটটাও একটু ভারী লাগছিল। সারাদিন শুধু অপেক্ষা করছিলাম কখন রাত নামবে। রাতের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ শুয়েছিলাম। কখন যে চোখ লেগে গিয়েছিল টের পাইনি। হঠাৎ ব্যোমকেশের ডাকে ঘুম ভাঙল। ওঠো অজিত, সময় হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ঠিক 2:20। আমি চোখ কচলাতে কচলাতে উঠে বসলাম। এত রাত হয়ে গেল? চলো, নিচে যেতে হবে। তার গলায় এমন একটা দৃঢ়তা ছিল যে আর কোনো প্রশ্ন করলাম না। তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম। প্রত্যেকে হাতে একটা করে টর্চ নিলাম। বেরোবার আগে দেখলাম ব্যোমকেশ নিজের পকেটে নিঃশব্দে তার .34 ক্যালিবার রিভলভারটা ঢুকিয়ে নিল। বন্দুকের ব্যবহার যে হবেই এমন কোনো কারণ ছিল না, তবুও ব্যোমকেশের নীতি, সাবধানের মান নেই। আমরা নিচে নেমে দেখি জমিদার যতীন্দ্রনাথবাবু এবং তার বিশ্বস্ত ভৃত্য হরিপদ আমাদের জন্য অপেক্ষা করছেন। যতীন্দ্রনাথবাবু মৃদুস্বরে বললেন, আগে হরিপদ আমার অত্যন্ত বিশ্বস্ত লোক, ওকে সঙ্গে নিলে আমারও একটু ভরসা থাকবে। ব্যোমকেশ শুধু মাথা নাড়ল। তারপরে আমরা চারজনে নিঃশব্দে গ্রামের পশ্চিম প্রান্তের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে তখন গভীর অন্ধকার। দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশে মেঘের আনাগোনা চলছে, যদিও তখনও বৃষ্টি নামেনি। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা সেই প্রাচীন শিব মন্দিরের সামনে এসে পৌঁছলাম। টর্চের আলোয় ব্যোমকেশ প্রথমে গোটা মন্দিরটা খুব ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে চারিদিকে ঘুরে দেখতে শুরু করল। আমি ওর পাশেই ছিলাম। যতীন্দ্রনাথবাবুর হাঁটা চলায় একটু অসুবিধে ছিল, তাই তিনি বেশি ঘোরাঘুরি না করে মন্দিরের প্রবেশদ্বারের কাছেই দাঁড়িয়ে রইলেন। হরিপদও তার পাশেই ছিল। আমি আর ব্যোমকেশ মন্দিরের ভেতরেও ঢুকে পড়লাম, কিন্তু কোথাও কোনো মৎস্য মূর্তি দেখতে পেলাম না। মন্দিরের পেছনের দিকে অবশ্য একটা বিশাল পাথরের শিব মূর্তি ছিল। প্রথমে রুদ্ররূপ মনে হলেও ভালো করে দেখে বুঝলাম সেটা আসলে নটরাজ রূপ। ব্যোমকেশ, কিছুই তো পাওয়া গেল না। ধাঁধায় যে মৎস্য মূর্তির কথা বলা হয়েছে সেটা কোথায়? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে চারিদিকে তাকিয়ে কি যেন ভাবছিল। যতীন্দ্রনাথবাবুর মুখেও হতাশার ছাপ স্পষ্ট। ঠিক সেই সময় ব্যোমকেশ বলল,
আচ্ছা, এমনও তো হতে পারে মেন কথাটা এখানে সরাসরি মাছের মূর্তিকে বোঝাচ্ছে না, বরং অন্য কোনো ঐতিহাসিক ইঙ্গিত দিচ্ছে। তারপরে সে যতীন্দ্রনাথ বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা যতীন্দ্রনাথ বাবু, এই মন্দিরটা ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? আগে যতদূর জানি এই মন্দিরটি রাজা শশাঙ্কই নির্মাণ করেছিলেন, সম্ভবত মৃত্যুর কয়েক বছর আগে। তখন বারবার বঙ্গদেশের বিভিন্ন অঞ্চলে আক্রমণ হচ্ছিল। গ্রামের মানুষের বিশ্বাস ও নিরাপত্তার কথা ভেবেই এই শিব মন্দিরের প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ আমার থেকে টর্চটা নিয়ে বলল, বুঝেছি। অজিত, আলোটা এদিকে ধরো, ভালো করে ধরবে। এই বলে সে দ্রুত মন্দিরের পেছনের একটা বিশাল নটরাজ মূর্তির কাছে চলে গেল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম সে মূর্তিটার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কোথাও চাপ দিচ্ছে, কোথাও ঠুকছে, আবার কোথাও কান পেতে শব্দ শুনছে। প্রায় 20-25 মিনিট কেটে গেল। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ ব্যোমকেশ মূর্তির এক জায়গায় একটু জোরে চাপ দিতেই একটা ভারী শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হয়ে উঠল। মনে হলো যেন মাটির নিচে কোথাও বিশাল কোনো যন্ত্র নড়ে উঠেছে। তারপর আমাদের চোখের সামনেই ধীরে ধীরে নটরাজের পাথরের মূর্তিটা কয়েক ইঞ্চি পেছনের দিকে সরে গেল। মূর্তির নিচে দেখা দিল একটা ছোট নিখুঁতভাবে তৈরি পাথরের গোপন কুঠুরি। আমি বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলাম, এ কি? আলোটা ঠিক মতো ধরো অজিত, ভেতরে হাত ঠোকাতে হবে। সাবধানে ব্যোমকেশ, ভেতরে যদি কোনো সাপ খোপ বা ফাঁদ থাকে। আমার কথা যেন ওর কানেই গেল না। অত্যন্ত সতর্কভাবে সে হাতটা কুঠুরির ভেতরে ঢুকিয়ে ধীরে ধীরে হাতড়াতে লাগলো। কয়েক সেকেন্ড পরে হঠাৎ ওর মুখে চওড়া একটা হাসি ফুটে উঠল। পেয়েছি, বুঝলে অজিত, মিন বলতে মাছ নয়, বরং ইতিহাসের মৎস্যন্যায় সময়ের কথা বলা হচ্ছিল। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কি পেয়েছো বলো তো? ধীরে ধীরে হাতটা বাইরে বের করে আনলো ব্যোমকেশ। দেখলাম তার হাতে একটা বহু পুরনো জীর্ণ স্ক্রল বা গোটানো পুঁথির মতো একটা বস্তু। স্ক্রল বলতে বোঝায় বিশেষ ধরনের কাগজ বা চর্মপত্র, যেটি রোল করে প্রাচীনকালে গুরুত্বপূর্ণ লেখা সংরক্ষণ করা হতো। ব্যোমকেশ হাতে ধরা স্ক্রলটার দিকে তাকিয়ে বলল, আলোটা ভালো করে ধরো অজিত, দেখি এতে কি লেখা আছে। এদিকে যতীন্দ্রনাথ বাবু এবং হরিপদও আমাদের কাছে এগিয়ে এলেন। কি পেলেন ব্যোমকেশ বাবু? জিনিসটা কি? ব্যোমকেশ স্ক্রলটা সাবধানে গুটিয়ে নিয়ে বলল, এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না, তবে আমার ধারণা এটা আর একটা সংকেত। এখানকার আলোয় কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। চলুন আজ আর এখানে সময় নষ্ট না করে বাড়ি ফেরা যাক। ভালো আলোয় বসে ঠান্ডা মাথায় সবটা পরীক্ষা করব। যতীন্দ্রনাথ বাবুও সম্মতি জানালেন। তারপর আমরা আবার নিঃশব্দে প্রায় আধ ঘন্টা হেঁটে জমিদার বাড়ির দিকে ফিরে চললাম। বাড়িতে পৌঁছে সবাই নিজের নিজের ঘরে চলে গেলাম। তখন রাত অনেক। আমাদের এই রাত্রিকালীন অভিযান আপাতত শেষ হলো ঠিকই, কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই নতুন সংকেতের মধ্যে আবার কী রহস্য লুকিয়ে রয়েছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি ব্যোমকেশ সেই স্ক্রলটা নিয়ে বসে আছে। আমি উঠে তাড়াতাড়ি প্রাতকৃত্য সেরে নিলাম। দেখলাম হরিপদ চা দিয়ে গেছে, আর ব্যোমকেশ তখনও এক মনে স্ক্রলটার দিকে তাকিয়ে আছে। সকাল গড়িয়ে তখন প্রায় 9:30, অথচ ব্যোমকেশের যেন খাওয়া দাওয়া বিশ্রাম কিছুই মনে নেই। আমি আর ধৈর্য রাখতে পারছিলাম না। রাতের অন্ধকারে যে স্ক্রলটা আমরা মন্দিরের গোপন কুঠুরি থেকে উদ্ধার করেছিলাম, তাতে ঠিক কী লেখা আছে সেটা জানার কৌতূহলে আমার প্রাণ ওষ্ঠাগত। আমি ব্যোমকেশের পাশে গিয়ে বসে বললাম, ভায়া, এবার তো দেখাও, ওই স্ক্রলটায় আসলে কি লেখা আছে? দেখো, আমি ইতিমধ্যেই এটা খুলে পড়েছি। কাগজটা অত্যন্ত জীর্ণ, তাই খুব সাবধানে ধরতে হচ্ছে। আমি লেখাটা আমার খাতায় টুকে নিয়েছি। এই বলে সে খাতাটা আমার হাতে দিল। সেখানে লেখা ছিল, গৌরাধীপের কীর্তি মহাকাল ধাম, জহি বিরাজে দেব ত্রিলোচন নাম, শশাঙ্ক অঙ্কিত ক্ষেত্রে গুপ্ত যে 12টা, ত্রিশূল গ্রন্থি ঘূর্ণনে কহিবে সে কথা, সুনহ সুধিজন লহ চক্রের সন্ধান, বামাবর্তে ঘোরাও আগে নেত্র পরিমাণ, দক্ষিণেতে ফেরতবে বেদ সংখ্যা টানে, গ্রন্থি বাজিবে উঠি গহন শ্মশানে, পুনশ্চ বামেতে কতি রুদ্রের সংখ্যায়, খুলিবে গুপ্ত তোরণ শম্ভুর কৃপায়,
তিন আবর্তনে লোভী কাল চক্র ভেদ, কহ দেখি কোন দিকে কত চিল গিট ভেদ। স্ক্রলটার লেখা পড়ে আমার মাথা আবারও পুরো ঘুরে গেল। আমি অসহায় মুখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, এ আবার কী সব লেখা ভায়া? আমার তো কিছু মাথায় ঢুকছে না। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে গভীর মনোযোগ দিয়ে স্ক্রলটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের নোটবই খুলে কিছু লিখলো, আবার কেটেও দিল, আবার লিখলো, আবার কাটলো। দেখে বোঝাই যাচ্ছে ওর মাথার ভেতর তখন জোর কদমে হিসেব চলছে। খেয়াল করে দেখলাম ব্যোমকেশও পাখিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে, যেন পাখিটার প্রতিটি নড়াচড়া গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। হঠাৎ সে একরকম চিৎকার করেই উঠল। পেয়েছি অজিত, পেয়েছি। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। কি পেয়েছো? হঠাৎ করে এমন উত্তেজিত হয়ে পড়লে কেন? ব্যোমকেশের চোখে মুখে তখন অদ্ভুত এক উজ্জ্বলতা। অজিত, মনে হচ্ছে ধাঁধাটার সমাধান করে ফেলেছি। কি বলছো? কিভাবে? ব্যোমকেশ জানলার ধারে বসে থাকা পাখিটার দিকে আঙুল তুলে দেখালো। ওই পাখিটাই আমাদের ধাঁধার আসল সূত্র ধরিয়ে দিল। আমি আরও অবাক হয়ে পাখিটার দিকে তাকালাম। একটা পাখি তোমাকে ধাঁধার সমাধান করে দিল? আরে না না, পাখিটা সমাধান করে দেয়নি, তবে সমাধানের পথটা দেখিয়ে দিয়েছে। দাঁড়াও, আর একটুখানি সময় লাগবে। আমার মনে হচ্ছে এই সংকেতে সরাসরি কিছু বলা হয়নি, সবটাই ঘোরানো ভাষায় লেখা রয়েছে। আসল রহস্যটা লুকিয়ে আছে ঘোরানোর মধ্যেই। বুঝতে পারছো অজিত? আমি ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখ দুটো দেখে বুঝলাম এবার সত্যিই ও রহস্যের একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। তবুও ওর হেঁয়ালি ঠিক একই রকম রয়েছে। উফ, আর পারি না। আমি কিছু বুঝতে পারলাম না, তাই আবারও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এরপর প্রায় 3-4 মিনিট একটানা কোনো কথা হলো না। ব্যোমকেশ শুধু নিজের নোট বইয়ে কী সব হিসেব কষে চলল। হঠাৎ সে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, সম্ভবত ধাঁধাটার একটা সমাধান করে ফেলেছি। এদিকে আসো, দেখো। আমিও সঙ্গে সঙ্গে ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়ালাম। সে নিজের নোটবইটা খুলে আমার সামনে ধরল। এই দেখো, ধাঁধাটার এই অংশটা পড়ে কি বুঝতে পারছো? গৌড়াধীপের কীর্তি মহাকাল ধাম, জহি বিরাজে দেব ত্রিলোচন নাম, শশাঙ্ক অঙ্কিত ক্ষেত্রে গুপ্ত যে বারতা, ত্রিশূল গ্রন্থি ঘূর্ণনে কহিবে সে কথা। এখনো তো কিছুই মাথায় ঢুকছে না ভায়া, তুমিই বলো। ব্যোমকেশ মৃদু হেসে বলতে শুরু করলো, এখানে আমার মনে হচ্ছে সেই শিব মন্দিরটার কথাই বলা হয়েছে, যেখানে আমরা গত রাতে গিয়েছিলাম। ত্রিলোচন বলতে শিবকে বোঝানো হয়েছে, আর ত্রিশূল গ্রন্থি ঘূর্ণন এই কথাটাই আসল সূত্র। আমার ধারণা এখানে গ্রন্থি বলতে ত্রিশূলের গাঁট বা সংযোগস্থলকে বোঝানো হয়েছে, আর ঘূর্ণন মানে সেই গাঁটটিকে নির্দিষ্ট নিয়মে ঘোরানো। হ্যাঁ, এখন শুনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছ। ব্যোমকেশ আবার স্ক্রলটার পরের অংশে আঙুল রেখে বলল, এবার এই অংশটা শোনো। শোনহ সুধীজন, লহ চক্রের সন্ধান, বামাবর্তে ঘোরাও আগে নেত্র পরিমাণ, দক্ষিণেতে ফেরো তবে বেদ সংখ্যা টানে, গ্রন্থি বাজিবে উঠি গহন শ্মশানে, পুনশ্চ বামেতে গতি রুদ্রের সংখ্যায়, খুলিবে গুপ্ত তোরণ শম্ভুর কৃপায়, 3 আবর্তনে লোভী কাল চক্র ভেদ, কহ দেখি কোন দিকে কত চিল গিট ভেদ। এরপরে ব্যোমকেশ নিজের নোট বইয়ের পাতায় কয়েকটা সংখ্যা লিখে আমাকে দেখিয়ে বলল, দেখো অজিত, এখানে স্পষ্ট 3 দফায় ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমি এখনো নিশ্চিত নই যে ওই ত্রিশূলে একটি গাঁট আছে নাকি একাধিক গাঁট আছে। যদি 3টি গাঁট থাকে তাহলে এক এক করে নির্দিষ্ট নিয়মে ঘোরাতে হবে, আর যদি একটি মাত্র গাঁট থাকে তাহলে সেই একটিকেই 3 দফায় ঘোরাতে হবে। আমি মন দিয়ে শুনছিলাম। ব্যোমকেশ আবার বলতে লাগলো, তবে কোন দিকে কতবার ঘোরাতে হবে সেটা কিন্তু সংকেতে পরিষ্কার লেখা আছে। প্রথমে বলা হয়েছে বামাবর্তে নেত্র পরিমাণ। নেত্র মানে 2 চোখ নয়, এখানে প্রাচীন সাংকেতিক সংখ্যায় ত্রিনয়ন শিব অর্থাৎ 3, তাই প্রথমে বাম দিকে 3 বার ঘোরাতে হবে। তারপর বলা হয়েছে দক্ষিণেতে বেদ সংখ্যা, বেদের সংখ্যা 4, অর্থাৎ
এরপরে ডান দিকে 4 বার ঘোরাতে হবে। সব শেষে বলা হয়েছে রুদ্রের সংখ্যায়। তুমি হয়তো জানো অজিত, আমাদের প্রাচীন শাস্ত্রে 11 জন রুদ্রের উল্লেখ রয়েছে, অর্থাৎ শেষে আবার বাম দিকে 11 বার ঘোরাতে হবে। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে এই ক্রমে ত্রিশূলের গাঁট ঘোরানোর পর হয় গুপ্তধনের পথ খুলবে, নয়তো আরেকটি নতুন সংকেতের সন্ধান মিলবে। আমি বিস্ময়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। তাহলে এই খবরটা এখনই যতীন্দ্রনাথ বাবুকে জানানো উচিত নয় কি? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ চলো, এখনই ওনার ঘরে যাওয়া যাক, এই বিষয়টা ওনাকে জানানো দরকার। আমি আর ব্যোমকেশ আবার যতীন্দ্রনাথ বাবুর ঘরে গেলাম। ধাঁধার দ্বিতীয় সংকেতের সম্ভাব্য সমাধানটা বিস্তারিতভাবে তাকে বুঝিয়ে বলতেই তিনি বিস্ময়ে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর যেন নিজের আবেগ আর সামলাতে পারলেন না। তিনি উঠে এসে ব্যোমকেশকে জড়িয়ে ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমি জানতাম আপনি পারবেন। এই ধাঁধার সমাধান যদি কেউ করতে পারে তবে সে আপনি। আরে না না যতীন্দ্রনাথ বাবু, এখনই এতটা নিশ্চিন্ত হবেন না। এখনও আমাদের কাজ শেষ হয়নি। আমরা শুধু পরের সূত্রটার একটা সম্ভাব্য অর্থ খুঁজে পেয়েছি। সেটা আদৌ সঠিক কিনা এখন সেটাই যাচাই করা দরকার। নিশ্চয়ই। তাহলে এখনই মন্দিরে যাবেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। যতীন্দ্রনাথ বাবু ঘড়ির দিকে একবার তাকিয়ে বললেন, এখন 10:30 বাজে। এক কাজ করুন, আগে আপনারা জল খাবারটা খেয়ে নিন, তারপর হরিপদকে সঙ্গে নিয়ে মন্দিরে যান। তবে কাজটা যতটা সম্ভব নিঃশব্দে করবেন। এই বাড়ির অন্য কেউ যেন কিছু টের না পায়। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। এরপর আমরা তিনজনে খাওয়ার ঘরে গেলাম। ইতিমধ্যেই জলখাবারের আয়োজন হয়ে গিয়েছে। গরম গরম লুচি, আলুর দম আর সঙ্গে মিষ্টি। খাওয়া দাওয়া সেরে আমি আর ব্যোমকেশ দুটো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সকালে অবশ্য বলা ছিল আমরা গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখতে যাচ্ছি। সকাল থেকেই আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গ্রামের কাদামাখা সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আমাদের সঙ্গে ছিল হরিপদ। মন্দিরে পৌঁছতে হলে গ্রামের পশ্চিম প্রান্তে সেই ঘন জঙ্গলটুকু পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছিল। মনে হচ্ছিল আজ হয়তো রহস্যের আর একটা পর্দা উঠবে। কিন্তু ভাগ্য যেন আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করিয়ে রেখেছিল। জঙ্গলের মাঝামাঝি পৌঁছতেই একটা তীক্ষ্ণ শব্দ কানে এলো। পর মুহূর্তেই দেখি একটা তীর ভয়ঙ্কর গতিতে উড়ে এসে ব্যোমকেশের নাকের ডগা ঘেঁষে পাশের গাছের গায়ে গিয়ে বিদ্ধ হয়েছে। আমি ভয়ে চমকে উঠলাম। ব্যোমকেশ এক মুহূর্তও দেরি করল না। বিদ্যুৎ গতিতে তীর যেদিক থেকে এসেছে সেদিকেই ছুটে গেল। আমি আর হরিপদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কয়েক মুহূর্ত পরে সাহস সঞ্চয় করে গাছের কাছে এগিয়ে গেলাম। দেখলাম তীরের সঙ্গে একটা কাগজ শক্ত করে বাঁধা রয়েছে। সাবধানে কাগজটা খুললাম। কাগজটা পড়ে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে ব্যোমকেশ ফিরে এলো। ধরতে পারলাম না অজিত, ধরতে পারলাম না। লোকটা জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি কোনো কথা না বলে কাগজটা ওর হাতে তুলে দিলাম। চিঠিটা পড়ে ব্যোমকেশের কপালে গভীর ভাঁজ পড়ল। আমি উদ্বিগ্ন স্বরে বললাম, ভায়া, আমাদের আসল উদ্দেশ্যের কথা বাইরে কেউ জানলো কি করে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, যেন মাথার ভেতর দ্রুত হিসেব করছে। তারপরে ধীরে ধীরে বলল, অজিত, এমনটা হতেই পারে। আমরা যখন ঘরে বসে ধাঁধার আলোচনা করছিলাম তখন কেউ আড়ি পেতে আমাদের কথা শুনেছে। আবার এটাও হতে পারে আমরা ঘরে না থাকাকালীন কেউ আমাদের ঘরে তল্লাশি করেছে। তবে একটা বিষয় এখন প্রায় নিশ্চিত। কি? আমাদের উপর নজর রাখা হচ্ছে। আর যেই এই কাজটা করে থাকুক না কেন, সেই জমিদার বাড়িরই কেউ কিংবা বাড়ির এমন একজন ঘনিষ্ঠ লোক যার অবাধ যাতায়াত রয়েছে। ব্যোমকেশের কথাটা শুনে অকারণেই আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মনে হলো আমরা শুধু একটা গুপ্তধনের রহস্যের মধ্যেই জড়াইনি, অদৃশ্য কোনো শত্রুও নিঃশব্দে আমাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে চলেছে। আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। ব্যোমকেশকে যথারীতি বেশ নির্ভীকই লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে তখন একের পর এক রহস্যের জট পাকিয়ে চলেছে। তার উপর একটু আগেই আমাদের ওপর প্রাণঘাতী আক্রমণের চেষ্টা হয়েছে।
ফলে বুকের ভেতর একটা অজানা ভয় ক্রমাগত কাজ করছিল। আমি তো সম্পূর্ণ নিরস্ত্র, ব্যোমকেশের কাছেই শুধু ওর .34 রিভলভারটা রয়েছে, তবু কেন জানি না মনে হচ্ছিল বিপদ এখনও পুরোপুরি কাটেনি। প্রায় 8 মিনিট হাঁটার পরে আমরা আবার সেই প্রাচীন শিব মন্দিরে এসে পৌঁছলাম। চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। ব্যোমকেশ হঠাৎ বলল, অজিত, এদিকে এসো। আমি শিবলিঙ্গের পাশে যেতেই দেখলাম সেখানে একটা পুরনো পাথরের ত্রিশূল গাঁথা রয়েছে। গতরাতে অন্ধকারে ওটা আমাদের চোখেই পড়েনি। ব্যোমকেশ মৃদু স্বরে বলল, আমার মনে হচ্ছে এটাই সেই যন্ত্র। এই বলে সে ত্রিশূলটার মাঝের গাঁটটা দুহাতে ধরে ঘোরানোর চেষ্টা করল। প্রথমে নড়ল না, বেশ কিছুক্ষণ জোর প্রয়োগ করার পরে ধীরে ধীরে সেটা নড়তে শুরু করল। ব্যোমকেশ তখন নিজের সমাধান করার সংকেত অনুযায়ী প্রথমে ত্রিশূলটিকে বাম দিকে 3 বার, তারপর ডান দিকে 4 বার এবং সবশেষে আবার বাম দিকে 11 বার ঘোরালো। শেষবার ঘোরাতেই আবার সেই পরিচিত শব্দটা চারিদিকে প্রতিধ্বনিত হয়ে উঠল। পর মুহূর্তেই আমাদের চোখের সামনে এক আশ্চর্য দৃশ্য ঘটল। শিবলিঙ্গটা ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে গেল। তার নিচে আবারও দেখা দিল মানুষের হাত ঢোকানোর মতো একটা ছোট্ট গোপন কুঠুরি। ব্যোমকেশ বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা ভেতরে ঢুকিয়ে দিল। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, এই সাবধানে ভায়া। কয়েক মুহূর্ত পরে ব্যোমকেশের মুখে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে হাতটা বাইরে বের করল। দেখলাম তার হাতে আবারও একটা পুরনো জীর্ণ স্ক্রল। আমি হেসে বললাম, আবার ধাঁধা? ব্যোমকেশও মৃদু হেসে মাথা নাড়ল। মনে হচ্ছে তাই। এরপর সে ত্রিশূলটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই শিবলিঙ্গটাও ধীরে ধীরে নিজের পূর্বের জায়গায় ফিরে এলো। বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায়ই নেই যে কয়েক মুহূর্ত আগেও এখানে একটা গোপন কুঠুরি খুলেছিল। কিছুক্ষণ শিব মন্দিরটার দিকে চুপচাপ তাকিয়ে থেকে ব্যোমকেশ বলল, ভাবতে পারছো অজিত, আজ থেকে প্রায় 1500 বছর আগেও আমাদের বিজ্ঞান আর প্রযুক্তি কতটা উন্নত ছিল। এত নিখুঁত যান্ত্রিক ব্যবস্থা, এত গোপন কুঠুরি, আর সেগুলো খোলার এমন জটিল পদ্ধতি, ভাবলেই অবাক হতে হয়। আমি সত্যিই অভিভূত হয়ে গিয়েছিলাম। নির্বাকের মতো সেই প্রাচীন মন্দিরটার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ইতিহাস যেন নিজের বুকের মধ্যে কত শত গোপন কথা লুকিয়ে বসে আছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, চলো অজিত, এবার বাড়ি ফিরে এই নতুন ধাঁধাটা নিয়ে বসা দরকার। আমি মাথা নাড়লাম। আমরা ধীরে ধীরে আবার জমিদার বাড়ি থেকে রওনা দিলাম। বাড়িতে ফিরে উঠোনে পা রাখতেই দেখলাম বছর 19-20 একটি যুবক গটগট করে হেঁটে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এই কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি আস্তে করে বললাম, ভায়া, এ কি যতীন্দ্রনাথ বাবুর নাতি জিতেন্দ্র? খুব সম্ভবত। এখানে আসার পর আজই ওকে প্রথম দেখলাম। ছেলেটির চোখে মুখে এক ধরনের উদ্ধত ভাব ছিল, যা আমার মোটেই ভালো লাগলো না। আমরা সময় নষ্ট না করে সোজা 3 তলায় আমাদের ঘরে উঠে এলাম। ব্যোমকেশ আগেই হরিপদকে বলে রেখেছিল আমরা ফিরলেই যেন দুপুরের খাবার ঘরেই পাঠিয়ে দেওয়া হয়, তাই কিছুক্ষণ পরেই হরিপদ আমাদের জন্য খাবার এনে রেখে গেল। আমি আর ব্যোমকেশ আগে স্নান সেরে নিলাম, তারপর নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ হতেই ব্যোমকেশ টেবিলের ওপর নতুন পাওয়া স্ক্রলটা সাবধানে মেলে ধরল। আমি নিজের চেয়ারটা টেনে ওর একেবারে পাশে গিয়ে বসলাম। এবারে ধাঁধাটা আরও অদ্ভুত। ধন্য ধন্য হে সাধক লোভিলে সন্ধান, সম্মুখে হেরিছ ওই মহাবটস্থান। যুগ যুগান্তরের সাক্ষী জটাধারী রয়, তাহার চরণে গুপ্ত কুবেরের অক্ষয়। যমদিকের পানে মেলিয়া নয়ন, রামস্বর পরিমিত কর হে গমন। তিমির গর্ভেতে তথা খনিবে মেদিনী, লোভিবে রতন রাশি চমকিবে ফণি। নবগ্রহ দুতি মাখা কোন সে রতন, নক্ষত্র সংখ্যাক স্বর্ণ মহর মিলন। নৃপতির অঙ্গুরীয় লহ নিজ করে, কহ দেখি কত ধন পাও শেষ চরে। ধাঁধাটা পড়ে আমি একদৃষ্টে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইলাম। বোঝাই যাচ্ছে এটাও অত্যন্ত জটিল এক সাংকেতিক বার্তা। তবে এটুকু অন্তত বুঝতে পারলাম প্রথম 2-1 লাইনে যেন ধাঁধার সমাধানকারীকে অভিনন্দন জানানো হয়েছে, তারপরে গুপ্তধনের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু তার বেশি আমার মাথায় আর কিছুই ঢুকল না। এদিকে সারাদিনের ধকল আর রাতের অভিযান মিলিয়ে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। ব্যোমকেশ তখনও স্ক্রলটা সামনে রেখে এক মনে পড়ছে আর নিজের নোটবইতে গুরুত্বপূর্ণ অংশগুলো টুকে নিচ্ছে। আমি আর বেশি সময় জেগে থাকতে পারলাম না, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।
কখন যে ঘুমিয়ে পেরেছি টেরই পাইনি। ঘুম ভাঙল সন্ধ্যের দিকে। চোখ মেলে দেখি ঘরে আমি একাই। ব্যোমকেশ কোথাও বেরিয়েছে, আমায় কিছু বলে যায়নি। মুহূর্তের মধ্যেই মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তবে কি ব্যোমকেশ ইতিমধ্যেই ধাঁধাটার সমাধান করে ফেলেছে, নাকি অন্য কোনো সূত্রের সন্ধানে বেরিয়েছে? এইসব ভাবতে ভাবতেই আমি বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পশ্চিম আকাশে তখন সন্ধ্যা নেমে এসেছে। ঠিক সেই সময় দরজাটা খুলে ব্যোমকেশ ঘরে ঢুকলো। আমাকে জেগে থাকতে দেখে এসে মুচকি হেসে বলল, কি হে অজিত, ঘুম ভাঙলো? আমি প্রশ্ন করলাম, কোথায় গিয়েছিলে ভায়া? আমাকে কিছু না বলেই বেরিয়ে পড়লে? ও কিছু না, এমনি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। কথাটা বলেই ওর চোখ হঠাৎ টেবিলের দিকে পড়ল। পর মুহূর্তেই ওর মুখের ভাব যেন সম্পূর্ণ বদলে গেল। এ কি, কি হয়েছে? স্ক্রোলটা কোথায়? মানে টেবিলেই তো ছিল। আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। ভাবছিলাম পরে যতীন্দ্রনাথ বাবুকেও একবার পড়ে শোনাবো। আমি তড়িঘড়ি টেবিল, ড্রয়ার, খাটের তলা সব জায়গায় খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও স্ক্রলটার আর কোনো চিহ্ন নেই। আমি বিস্মিত হয়ে বললাম, এ আবার কি করে সম্ভব? স্ক্রলটা কি উড়ে গেল নাকি? নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমারই ভুল হয়েছে অজিত, আমারই ভুল হয়েছে। ওটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল। এত মূল্যবান একটা জিনিস এভাবে ফেলে রেখে যাওয়া আমার ঠিক হয়নি। তুমি কি ধাঁধাটার সমাধান করতে পেরেছো? প্রায় করে ফেলেছি, শুধু একটা ছোট্ট খটকা ছিল। তবে তার আগেই পুরো ধাঁধাটা আমি নোট বইতে টুকে রেখেছি। তাই স্ক্রোলটা হারিয়ে গেলেও সূত্রগুলো আর হারাবে না। কিন্তু স্ক্রলটা নিল কে? ব্যোমকেশ কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে ধীর স্বরে বলল, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। জিতেন্দ্রও হতে পারে, আবার অন্য কেউ হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, আমাদের উপর যে নজর রাখা হচ্ছে তাতে আর কোনো সন্দেহ নেই। আমি কোনো উত্তর দিতে পারলাম না। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, তখন কে আমাদের ঘরে ঢুকে এত গুরুত্বপূর্ণ স্ক্রলটা নিয়ে গেল? যত ভাবছি ততই মনে হচ্ছে আমাদের অদৃশ্য শত্রুটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ধূর্ত। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বলল, চলো অজিত, এখন একবার যতীন্দ্রনাথ বাবুর ঘর থেকে ঘুরে আসা যায়। ওনাকে ধাঁধার সমাধানের কথাটাও বলবো, আবার স্ক্রোলটা চুরি যাওয়ার ঘটনাটাও জানানো দরকার। আমি আর ব্যোমকেশ যতীন্দ্রবাবুর ঘরের দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি উনি ঘরেই রয়েছেন। আমাদের দেখে ভেতরে বসতে বললেন। আমরা বসতেই গোটা ঘটনাটা খুলে বললাম। সব শুনে উনি বেশ উত্তেজিত হয়ে পড়লেন। একই সঙ্গে তাকে চিন্তিতও মনে হলো। ওনার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল সন্দেহটা যেন জিতেন্দ্রর দিকেই যাচ্ছে। বলুন ব্যোমকেশ বাবু, এই কি সমাধান করেছেন? আগে আমাদের এই বাড়ি প্রায় 300 বছরের পুরনো, কিন্তু আমার যতদূর জানা এই বাড়ি বা জমিদারির মধ্যে কোনো দিনই এমন কোনো বট গাছ ছিল না। ধাঁধায় আরও বলা হয়েছে, যম দিকের পানে মেলিয়া নয়ন, রাম স্বর পরিমিত করহে গমন। এখানে যম দিক বলতে দক্ষিণ দিককে বোঝানো হয়েছে, আর রাম সংখ্যা 3-এর প্রতীক। রামচন্দ্র, পরশুরাম আর বলরাম। স্বর বা বাণ সংখ্যা 5-এর প্রতীক, অর্থাৎ এখানে 3 ও 5 এই দুটি সংখ্যার ব্যবহার করা হয়েছে। আচ্ছা ব্যোমকেশ, তাহলে তো দক্ষিণ দিকে 35 পায়ে এগোতে হবে। না অজিত, এখানেও বাম গতির নিয়ম প্রযোজ্য, অর্থাৎ 35 নয় 53। দক্ষিণ দিকে 53 পা এগোতে হবে। আমার ধারণা সেই স্থানেই খনন করলে গুপ্তধনের সন্ধান মিলবে। আর আমার যতদূর মনে হয়েছে, শেষ 4 লাইনে গুপ্তধনের বিবরণ দেওয়া হয়েছে। নবগ্রহ দুটি মাখা রতন, অর্থাৎ নবরত্ন খচিত একটি অঙ্গুরীয়। নৃপতির অঙ্গুরীয় কথাটাও সেই দিকেই ইঙ্গিত করছে। আর নক্ষত্র সংখ্যক স্বর্ণমোহর, আমাদের পুরাণ অনুযায়ী 27টি নক্ষত্রের উল্লেখ আছে, অর্থাৎ 27টি স্বর্ণমোহরও সেই গুপ্তধনের অংশ হতে পারে। ব্যোমকেশের বিশ্লেষণ শুনে আমি আর যতীন্দ্রনাথবাবু দুজনেই বিস্মিত হয়ে গেলাম। ঠিক তখনই দরজার বাইরে খুট করে একটা শব্দ হলো। তিনজনেই চমকে উঠলাম। ব্যোমকেশ তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজাটা খুলে দিল, কিন্তু বাইরে কাউকেই দেখা গেল না। ফিরে এসে সে বলল,
কেউ একজন আমাদের কথাবার্তা আড়ি পেতে শুনছিল। যতীন্দ্রনাথবাবু উৎকণ্ঠিত হয়ে বললেন, আমি যে আর কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু। প্রথমে আপনাদেরকে হুমকি দেওয়া হলো, তারপর স্ক্রোল চুরি গেল, আর এখন এখন আবার আমার নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে কেউ আমাদের কথাবার্তা শুনছে। এই আমার বাড়িতে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। চিন্তা করবেন না, আমরা ঠিক সত্যিটা খুঁজে বের করব। তবে আপাতত আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে ওই বট গাছের সন্ধান। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার জানা মতে এখানে এমন তো কোনো বট গাছ নেই। এই কথা বলে আমি আর ব্যোমকেশ আমাদের ঘরে ফিরে এলাম। আমি হতাশ হয়ে বললাম, আচ্ছা ব্যোমকেশ, বটগাছের সন্ধানে যদি না পাই তাহলে তো এই ধাঁধাটার সমাধানই আর হবে না। আমাদের এখানে থাকা তাহলে বৃথাই গেল না? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে মৃদু হেসে বলল, অধৈর্য হইও না অজিত, অধৈর্য হইও না, সবুরে মেওয়া ফলে। দেখলাম বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি নেমেছে। আমি আর ব্যোমকেশ দুজনেই ঘরের ভেতরে ছিলাম। আমি আলসেমি করে খাটে শুয়ে আছি, আর ব্যোমকেশ নিজের মনে গভীরভাবে কি যেন চিন্তা করে চলেছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 9টা। হঠাৎ আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। স্ক্রোল চুরি যাওয়ার ঘটনার পর থেকেই আমরা ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধই রাখছিলাম। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম হরিপদ দাঁড়িয়ে। কলকাতার বাবুরা, জমিদার সাহেব আপনাদের দুইজনকে এখনই ওনার ঘরে ডাকছেন। ব্যোমকেশ দরজার সামনে থেকেই আমাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু আমি ইতিমধ্যেই ওদের কথোপকথন শুনে উঠে দাঁড়িয়েছি। চলো অজিত, দেখে আসা যাক যতীন্দ্রনাথ বাবু কি বলছেন। আমি আর ব্যোমকেশ নিচে যতীন্দ্রনাথ বাবুর ঘরের দিকে রওনা দিলাম। ঘরে ঢুকতেই দেখলাম উনি যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ওনার মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। আমাদের দেখেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ব্যোমকেশ বাবু, পেয়েছি পেয়েছি, ওই বট গাছের সন্ধান আমি পেয়েছি। হ্যাঁ ব্যোমকেশ বাবু। কোথায়? এই বাড়িতে নয়, আমাদের পুরনো জমিদার বাড়িতে। বহু বছর আগেই আমরা সেই বাড়ি ছেড়ে এই নতুন বাড়িতে চলে এসেছি। এই পুরনো বাড়িটা বছরের পর বছর ঝড় বৃষ্টি আর অবহেলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাই আমার পূর্বপুরুষেরা এই নতুন বাড়িটি নির্মাণ করেন। আজ পুরনো কিছু নথিপত্র আর এই স্মৃতিচারণ ঘাঁটতে গিয়ে ইচ্ছে হয়ে পড়ল সেই বাড়ির আঙিনায় একটা বহু প্রাচীন বট গাছের উল্লেখ রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ব্যোমকেশ বাবু, ধাঁধায় সেই বট গাছের কথাই বলা হয়েছে। কথাটা শুনে আমার আর ব্যোমকেশের মুখেও হাসি ফুটে উঠল। মনে হলো এতদিনে যেন গুপ্তধনের অবস্থানের একটা মূল সূত্র হাতে এলো। বাহ, দারুণ খবর জানিয়েছেন যতীন্দ্রনাথ বাবু। যদি আমার অনুমান ঠিক হয়ে থাকে তাহলে খুব সম্ভবত কালই আমরা গুপ্তধনের রহস্যের সমাধান করে ফেলতে পারবো। তবে কাজটা অত্যন্ত সাবধানে করতে হবে। আগে হ্যাঁ ব্যোমকেশ বাবু, এই চারপাশে যা যা ঘটছে তাতে কাউকেই আর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এরপর আর বিশেষ কথা হলো না। স্থির হলো পরদিন বেলার দিকে আমরা পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঘর থেকে বেরিয়ে আসতেই হরিপদ আমাদের সামনে এসে দাঁড়ালো। দাদা বাবুরা, আজও কি আপনাদের খাবার উপরের ঘরেই পাঠিয়ে দেব? হ্যাঁ হরিপদ, খাবারটা আমাদের ঘরেই দিয়েছ, সেখানেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। উপরে ওঠার সময় অতীন্দ্রবাবুর সঙ্গে আমাদের একবার চোখাচোখি হলো। তিনি আমাদের দিকে একবার তাকিয়ে এই কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। আমরাও বিষয়টা নিয়ে আর মাথা ঘামালাম না। সেদিন উত্তেজনায় আমার রাতের ঘুমটাও বিশেষ ভালো হলো না। বারবার ঘুম ভাঙছিল। ভোর রাতের দিকে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। পরদিন সকালে চোখ খুলে দেখি ঘড়িতে প্রায় 8টা বাজে। চোখ মেলেই বুঝলাম ব্যোমকেশ ঘরে নেই। আমি উঠে প্রাতকৃত্য সেরে নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ঘরের দরজায় আবার টোকা পড়ল। দরজা খুলে দেখি হরিপদ 1 কাপ গরম চা হাতে দাঁড়িয়ে আছে। এই নিন বাবু, আপনার চা। আমি চায়ের কাপটা নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিপদ, আর এক দাদাবাবুকে কোথাও দেখেছ? হরিপদ একটু ইতস্তত করে উত্তর দিল, তা জানি না বাবু, উনি আজ সকালেই বেরিয়ে গেছেন। যাওয়ার আগে চা খেয়ে গিয়েছিলেন আর আমাকে বলে গিয়েছেন 8টা নাগাদ যেন চা দিয়ে ঘুম থেকে ডেকে দিও না।
এখন এসে দেখি আপনি নিজেই উঠে পড়েছেন। এই বলে হরিপদ নিচে নেমে গেল। আমি একা একা বসে চাই চুমুক দিতে দিতে ভাবতে লাগলাম, এত সকালে ব্যোমকেশ গেল কোথায়? প্রায় আধ ঘন্টা পরে ব্যোমকেশ ফিরল। ও ফিরতেই আমি জিজ্ঞেস করলাম, কি গো, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ আমার প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দিল না। মৃদু হেসে শুধু বলল, এই আশপাশটা একটু ঘুরে এলাম আর কি। জানোই তো, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে আমার ভালো লাগে না। বলতে পারো একরকম প্রাতঃভ্রমণই সেরে এলাম। বুঝলাম ব্যোমকেশ সবটা বলতে চাইছে না। আমিও আর জোর করলাম না। এমন সময় হরিপদ এসে আমাদের জলখাবারের খবর দিল। আমি আর ব্যোমকেশ নিচে খাওয়ার ঘরে চলে গেলাম। গিয়ে দেখি প্রায় সকলেই উপস্থিত। আজ রবিবার, তাই সবাই একসঙ্গে খেতে বসেছে। অতীন্দ্র, রণেন্দ্র, তাদের দুই স্ত্রী, যতীন্দ্রনাথ বাবু, এমনকি বহু আলোচিত জিতেন্দ্রও আজ উপস্থিত। খাওয়ার টেবিলে বড় বড় লুচি, আলুর দম আর নানা রকম মিষ্টির আয়োজন। আমরা বসতেই অতীন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যোমকেশবাবু, এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না না, একেবারেই না। আপনাদের আতিথেয়তায় আমরা খুবই ভালো আছি। এরপর রণেন্দ্র একটু অন্যরকম ভঙ্গিতে বলল, তার কতদিন এখানে থাকার পরিকল্পনা আপনাদের? কথাটা শুনে আমার কেমন যেন লাগলো। যতীন্দ্রনাথ বাবুও যেন সেটাই অনুভব করছিলেন। রণেন্দ্র, এই অতিথিদেরকেও এইভাবে বলে? ওনাদের যতদিন ইচ্ছে ততদিন থাকবেন। রণেন্দ্র আর কোনো উত্তর দিল না। জিতেন্দ্রও পুরো সময়টা চুপচাপ খেয়ে গেল। তার মুখে একটি কথাও শুনলাম না। খাওয়া শেষ হওয়ার পরে যতীন্দ্রনাথ বাবু বললেন, ব্যোমকেশবাবু, আমি ভাবছি আজ আমি আপনাদের এই গ্রামের বাইরে একটু ঘুরিয়ে আনবো। এই পশ্চিম দিকে আমাদের পুরনো জমিদার বাড়িটাও দেখিয়ে আনবো। এখান থেকে গাড়িতে এই মিনিট 20 পথ। আপনারা তৈরি হয়ে নিন, আমিও আসছি। আমি আর ব্যোমকেশ উপরে গিয়ে তৈরি হয়ে নিলাম। বেরোবার আগে দেখলাম ব্যোমকেশ নিজের পকেটে তার .34 ক্যালিবার রিভলভারটা রেখে নিল। তারপর সে পাঞ্জাবের পকেট থেকে একটা ছোট ভাঁজ করা ছুরি বের করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে বললাম, এ কি, এটা আমি কি করব? কাছে রাখো, আত্মরক্ষার প্রয়োজন হতে পারে। আত্মরক্ষা? এখানে আবার কিসের ভয়? বলা যায় না অজিত, কেউ যে আমাদের ওপর নজর রাখছে সে বিষয়ে আমার সন্দেহ দিন দিন বাড়ছে। সাবধান থাকাই ভালো। ব্যোমকেশের কথায় আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কিছুক্ষণ পর আমি, ব্যোমকেশ এবং যতীন্দ্রনাথ বাবু গাড়িতে উঠে রওনা দিলাম পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। ড্রাইভার ছাড়া আর কেউ সঙ্গে ছিল না। প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছলাম। বাড়িটার অবস্থা অত্যন্ত জীর্ণ, চারিদিকে ঝোপঝাড়ে ঢাকা। অনেক কষ্টে সেগুলো সরিয়ে মূল প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ল সেই বিশাল প্রাচীন বটগাছ। গাছটা দেখে মনে হলো অন্তত 350 বছরের পুরনো। ব্যোমকেশ নিজের পকেট থেকে একটা কম্পাস বের করলো। কিছুক্ষণ দিক নির্ণয় করে বলল, ওই দিকটাই দক্ষিণ। এখন এখান থেকে ঠিক 53 পা এগোতে হবে। একটা কথা মনে রেখো অজিত, সবার পায়ের মাপ কিন্তু এক নয়। তাই আমার পায়ের হিসেবেই 53 পা মাপবো। যেখানে গিয়ে দাঁড়াবো সেই জায়গার চারদিকে প্রায় 1 ফুট ব্যাসার্ধ নিয়ে খোঁড়া হবে। এরপর যতীন্দ্রনাথ বাবুর দিকে তাকিয়ে বলল, অজিত আমাকে খননের কাজে সাহায্য করবে। আপনি শুধু পাশে দাঁড়িয়ে থাকুন। আপনার বয়স হয়েছে, আপনাকে কষ্ট করতে হবে না। যতীন্দ্রনাথ বাবু নিঃশব্দে মাথা নাড়লেন। ব্যোমকেশ 53 পা মেপে একটা জায়গা চিহ্নিত করল। তারপর গাড়ি থেকে আনা কোদাল দিয়ে খনন শুরু করল। আমিও মাটি সরিয়ে তাকে সাহায্য করতে লাগলাম। হঠাৎ কোদালটা যেন ধাতব কোনো বস্তুর গায়ে আঘাত করল। আমরা সবাই একসঙ্গে চমকে উঠলাম। ব্যোমকেশবাবু, ওটা কি? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে আরও সাবধানে মাটি সরাতে লাগলো। আরও কিছুটা মাটি সরাতেই দেখা গেল অপূর্ব কারুকার্য খচিত একটি প্রাচীন ধাতব বাক্স। আমার বুকটা আনন্দে ধক করে উঠল। ব্যোমকেশ, এটাই তাহলে সেই গুপ্তধনের বাক্স? ব্যোমকেশ বাক্সটা সম্পূর্ণ তুলে এনে মাটির উপরে রাখল। যতীন্দ্রনাথ বাবু উত্তেজিত হয়ে সামনে ঝুঁকে এলেন। ধীরে ধীরে বাক্সটির ঢাকনা খোলা হলো। ঠিক সেই মুহূর্তেই একটা গুলির শব্দ চারিদিকে কাঁপিয়ে উঠল। ব্যোমকেশের ডান হাত ছুঁয়ে গুলিটা বেরিয়ে গেল।
মুহূর্তের মধ্যে তার সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে উঠল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, ব্যোমকেশ! আমরা তিনজনে একসঙ্গে শব্দের দিকে তাকালাম। দেখি কয়েকজন সশস্ত্র লোক আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে একজন। আমি তাকিয়ে হতবাক হয়ে গেলাম। এ কি? সে আর কেউ নয়, যতীন্দ্রনাথ বাবুর ছোট ছেলে রণেন্দ্র। এতক্ষণে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল। রণেন্দ্রই আমাদের উপরে নজর রাখছিল। গুপ্তধনের লোভে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের বাবাকেও বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করেনি। যতীন্দ্রনাথবাবু রণেন্দ্রর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রণেন্দ্র, তুই তুই এইসব করলি? নিজের বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা! ছি! রণেন্দ্র কোনো উত্তর দিল না। তার চোখ তখনও সেই বাক্সটার উপরে স্থির। ঠিক সেই সময় ব্যোমকেশ মুখে আঙুল দিয়ে পরপর দুবার তীক্ষ্ণ শীষ বাজালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই চারিদিকের ঝোপঝাড়ের আড়াল থেকে কয়েকজন সশস্ত্র পুলিশ দ্রুত বেরিয়ে এসে রণেন্দ্র ও তার সঙ্গীদের ঘিরে ফেলল। আমি হতভম্ব হয়ে গেলাম। দেখলাম পুলিশের নেতৃত্বে রয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। রণেন্দ্র প্রথমে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু একজন কনস্টেবল তার হাত লক্ষ্য করে লাঠির জোরালো আঘাত করতেই তার হাত থেকে রিভলভার ছিটকে মাটিতে পড়ে গেল। তার সঙ্গীরাও মুহূর্তের মধ্যে ভয় পেয়ে অস্ত্র ফেলে দিল। কয়েকজন কনস্টেবল এগিয়ে এসে একে একে সকলের হাতে হাতকড়া পরিয়ে দিল। রণেন্দ্র এবার ব্যোমকেশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রইল। শালা টিকটিকি, আমি জানতাম তুই আমাদের পরিবার ভাঙবি, বেজন্মা একটা। ব্যোমকেশ শান্ত গলায় বলল, তোমার খেলা শেষ রণেন্দ্র। আমি জানতাম আজ এরকম কিছু একটা ঘটতে পারে, তাই আগেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। আমি এতক্ষণে আর নিজের কৌতূহল সামলাতে পারলাম না। ব্যোমকেশ, তুমি আগে থেকেই পুলিশকে খবর দিয়েছিলে? হ্যাঁ, আজ ভোরেই থানায় গিয়ে সব কথা জানিয়ে এসেছিলাম। আমার সন্দেহ ছিল গুপ্তধন উদ্ধারের সময় কেউ না কেউ বাধা দিতে আসবে, তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। আমি বিস্ময়ে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইলাম। এরপর পুলিশ রণেন্দ্র ও তার সঙ্গীদের জিপে তুলে নিয়ে চলে গেল। তখনই বুঝলাম পুলিশের জিপটি জমিদার বাড়ির পেছনের ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে রাখা ছিল। সবকিছু শান্ত হওয়ার পরে আমি, ব্যোমকেশ এবং যতীন্দ্রনাথবাবু গাড়িতে উঠে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যতীন্দ্রনাথবাবু যেন সম্পূর্ণ ভেঙে পড়েছেন, তবু এই বয়সেও তার মানসিক দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়। নিজের ছেলে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে এ কথা তিনি বোধহয় স্বপ্নেও ভাবেননি। বাড়িতে ফিরে যতীন্দ্রনাথবাবু হরিরামকে নির্দেশ দিলেন, হরিরাম, বাড়ির সবাইকে বৈঠকখানায় ডাকো এখনই। কিছুক্ষণের মধ্যেই অতীন্দ্র, বিমলা, রণেন্দ্র স্ত্রী মাধবী, জিতেন্দ্র এবং বাড়ির অন্য সকলে বৈঠকখানায় এসে উপস্থিত হলেন। আমি আর ব্যোমকেশও সেখানে বসলাম। ব্যোমকেশের হাতে তখনও সেই প্রাচীন কারুকার্যময় বাক্সটি। চারিদিকে গভীর নীরবতা। তারপরে ব্যোমকেশ সকলের দিকে তাকিয়ে ধীর স্বরে বলতে শুরু করল, আমি বুঝতে পারছি আপনারা সকলে আজ অত্যন্ত বিস্মিত। হয়তো আপনারা কেউই জানতেন না আমি কেন এখানে এসেছি কিংবা গত কয়েকদিন ধরে কিসের অনুসন্ধান করছিলাম। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই অতীন্দ্রবাবু উদ্বিগ্ন গলায় বলে উঠলেন, আরে সেসব পরে হবে ব্যোমকেশবাবু, আগে বলুন আপনার হাতে এত রক্ত কেন? ব্যোমকেশ হালকা হেসে হাতের ক্ষতটার দিকে একবার তাকালো। ও কিছু নয়, সামান্য আঁচড় মাত্র। এ কথা এখন থাক, আমি যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শুনুন। ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। যতীন্দ্রনাথবাবু চুপচাপ আমাদের পাশেই বসেছিলেন। তার মুখে তখনও গভীর বিষাদের ছাপ। ব্যোমকেশ আবার বলতে শুরু করল, আজ থেকে প্রায় 1 মাস আগে যতীন্দ্রনাথবাবু তার পূর্বপুরুষের রেখে যাওয়া কিছু পুরনো কাগজপত্রের মধ্যে একটি প্রাচীন ডায়েরি খুঁজে পান। সেই ডায়েরিতে 7ম শতাব্দীর গৌড়াধিপতি শশাঙ্কের আমলের এক গুপ্তধনের উল্লেখ ছিল, তবে সরাসরি নয়, একাধিক সাংকেতিক ধাঁধার মাধ্যমে। এই কথা শুনতেই ঘরের সকলের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। এমনকি এতক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকা জিতেন্দ্রও অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। সেই ধাঁধাগুলোর সমাধান করার জন্যই যতীন্দ্রনাথবাবু আমাকে এখানে আমন্ত্রণ জানান। গত কয়েকদিন ধরে আমরা সেই রহস্যেরই অনুসন্ধান করছিলাম। আজ অবশেষে সেই গুপ্তধনের বাক্স আমাদের হাতে এসেছে। তবে এই কাজে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়ালো এই বাড়ির ছোট ছেলে রণেন্দ্র। তবে এই ঘটনার আড়ালে আরও একটি বড় সত্য লুকিয়েছিল, যার পরিণতি আপনারা আজ নিজের চোখেই দেখলেন। আমি দেখলাম ব্যোমকেশের কথা শেষ হতেই ঘরের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সকলেই নির্বাক হয়ে বসে রয়েছে। এ কি করে সম্ভব ব্যোমকেশবাবু? রণেন্দ্র এমন কাজ কি করে করতে পারে?
ব্যোমকেশ হাত তুলে তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলতে শুরু করলো। গত কয়েকদিন ধরেই আমরা বুঝতে পারছিলাম আমাদের উপর কেউ না কেউ নজর রাখছে। কখনো হুমকির চিঠি, কখনো আমাদের ঘরে আড়ি পেতে কথাবার্তা শোনা, আবার কখনো আমাদের ঘর থেকে সেই প্রাচীন স্ক্রল চুরি হয়ে যাওয়া। সব মিলিয়ে আমি নিশ্চিত ছিলাম এই বাড়িরই কেউ এর সঙ্গে জড়িত। প্রথম দিকে আমার সন্দেহের তালিকায় ছিল জিতেন্দ্র। ওর রহস্যময় স্বভাব এবং কিছু আচরণ স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি করেছিল। তারপর আমি নিজেই গ্রামের বাজারে গিয়ে গোপনে খোঁজখবর নিতে শুরু করি। মূলত অতীন্দ্রবাবু, জিতেন্দ্র এবং রণেন্দ্রবাবু এই তিনজন সম্পর্কেই তথ্য সংগ্রহ করি। খোঁজ নিয়ে জানতে পারলাম রণেন্দ্রবাবুর ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ। বাজারে তার নামে বিপুল অঙ্কের দেনা রয়েছে। তখনই অতীন্দ্রবাবুকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারলাম। কিন্তু জিতেন্দ্র ও রণেন্দ্র দুজনেই তখনও সন্দেহের মধ্যে ছিলেন। তবে একটা প্রশ্ন তখনও মাথায় ঘুরছিল, রণেন্দ্রবাবু আমাদের প্রতিটি পদক্ষেপের খবর পাচ্ছিলেন কিভাবে। অনেক ভেবেচিন্তে আমার সন্দেহ গিয়ে পড়ল এই বাড়ির বিশ্বস্ত চাকর হরিরামের ওপর। একথা শুনেই হরিরাম থরথর করে কেঁপে উঠল। অতীন্দ্রবাবু রাগে ফেটে পড়লেন। হতভাগা, তুই এতদিন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। শান্ত হন অতীন্দ্রবাবু, এখন উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। এই বলে ব্যোমকেশ নিজেই হরিপদকে হাত ধরে দাঁড় করিয়ে দিল। হরিরাম, তুমি অপরাধ করেছো সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমি বিশ্বাস করি তুমি পুরো ঘটনার গভীরতা জানতে না। আমাদের উপর নজর রাখা এবং সমস্ত খবর রণেন্দ্রবাবুর কাছে পৌঁছে দেওয়ার কাজটা তুমিই করেছিলে, তাই না? ঠিক সেই সময় লক্ষ্য করলাম ঘরের বাইরে একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পর থানার বড়বাবুও ভেতরে প্রবেশ করলেন। তিনি আজ সকালে পুরনো জমিদার বাড়িতে পুলিশের দল নিয়ে উপস্থিত ছিলেন। ব্যোমকেশ হরিরামকে পুলিশের হাতে তুলে দিয়ে বলল, রণেন্দ্র আমাদের পথ থেকে সরিয়ে দিয়ে গুপ্তধন একাই আত্মসাৎ করতে চেয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হতে দিইনি। আমি আগেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম গুপ্তধন উদ্ধারের সময় যাতে কোনো বাধা না আসে, সেই কারণেই গোপনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিষয়টি কাউকেই জানাইনি, এমনকি আমার সহকারী অজিতকেও নয়। বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আপনাদের বহু প্রতীক্ষিত পারিবারিক গুপ্তধন উদ্ধার হয়েছে। এখন আমি যতীন্দ্রনাথ বাবুকে অনুরোধ করব তিনি যেন এই বাক্সটি খুলে দেখেন। তবে তার আগে একটা কথা বলে রাখা ভালো, আইন অনুযায়ী এই গুপ্তধনের প্রকৃত মালিক সরকার। আপনারা অবশ্যই আইনসম্মত প্রাপ্য অংশ পাবেন, কিন্তু মূল সম্পদের অধিকাংশই সরকারি কোষাগারে জমা পড়বে। যতীন্দ্রনাথবাবু এতক্ষণ নিঃশব্দে বসেছিলেন। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পরে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ ছিল ভারী অথচ দৃঢ়। তোমরা সবাই শোনো, আজ থেকে আমি রণেন্দ্রকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। এই বাড়িতে তার আর কোনো স্থান নেই। এ কথা শুনে রণেন্দ্র স্ত্রী হাউ হাউ করে কেঁদে উঠলেন। যতীন্দ্রনাথবাবু তার দিকে তাকিয়ে অনেকটা কোমল গলায় বললেন, মা, তুমি কেঁদো না মা। তোমার এতে কোনো দোষ নেই। তুমি যেমন এই বাড়িতে ছিলে তেমনই থাকবে। তোমাকে কেউ কোথাও যেতে বলবে না। আর যদি কোনোদিন তোমার স্বামী জেল থেকে মুক্তি পায়, তাহলে তোমাদের থাকার জন্য আমি আলাদা বাড়ির একটা ব্যবস্থা করে দেব। এই বলে যতীন্দ্রনাথবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ঘরের ভেতর আবারও নেমে এলো এক গভীর ভারী নীরবতা। কেউ আর একটি কথাও বলল না। যতীন্দ্রনাথবাবু ধীরে ধীরে এগিয়ে এসে ব্যোমকেশের হাত থেকে বাক্সটা নিয়ে নিলেন। বহু বছরের পুরনো মরচে ধরা তালাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি ধীরে ধীরে সেটি খুললেন। ঘরের সবাই তখন উৎকণ্ঠায় বাক্সটির দিকে ঝুঁকে পড়েছে। বাক্সের ঢাকনা খুলতেই যেন এক ঝলক ইতিহাস আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভেতরে মখমলের ওপরে শোভা পাচ্ছে একটি অপূর্ব নবরত্ন খচিত স্বর্ণের আংটি। আংটির চারপাশে সুন্দর করে সাজানো রয়েছে 27টি ছোট আকৃতির স্বর্ণ মুদ্রা। এত শতাব্দী মাটির তলায় চাপা পড়ে থাকার পরেও তার দীপ্তি যেন একটুও ম্লান হয়নি। সেই সোনালি আভা মুহূর্তের জন্য ঘরের সকলকে নির্বাক করে দিল। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ইতিহাস যেন নিজের হাত বাড়িয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। হয়তো এই আংটিটি কোনো এক সময় গৌরাধিপতির শশাঙ্কেরই অঙ্গুলিতে শোভা পেত, আর এই স্বর্ণমুদ্রাগুলোও সেই সুদূর অতীতের এক নীরব সাক্ষী। যতীন্দ্রনাথবাবু আবেগ ভরা চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ বাবু,
আপনি না থাকলে এ কাজ কোনোদিনও সম্ভব হতো না, কোনোদিনও নয়। আপনি আর অজিত বাবু যে ধৈর্য আর সাহস দিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্ত বিপদ অতিক্রম করে আমাদের এই পারিবারিক ঐতিহ্যের অমূল্য সম্পদ উদ্ধার করলেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। যতীন্দ্রনাথ বাবু, এটাই তো আমাদের কাজ, রহস্যের সমাধান করাই আমাদের আনন্দ। তবে আজ সত্যি মনে হচ্ছে শুধু একটি গুপ্তধন নয়, ইতিহাসেরও একটি মূল্যবান অধ্যায় উদ্ধার করতে পেরেছি। অতীন্দ্রবাবু এগিয়ে এসে ব্যোমকেশের 2 হাত ধরে ফেললেন। ব্যোমকেশবাবু, আপনাদের এই ঋণ আমাদের পরিবার কোনো দিনও শোধ করতে পারবে না। ব্যোমকেশ শুধু মৃদু হেসে চুপ করে রইল। তার মুখে সেই চিরচেনা শান্ত আত্মবিশ্বাসের ছাপ। অসংখ্য স্মৃতি আর এক অবিস্মরণীয় অভিযানের সমাপ্তি ঘটিয়ে আমরা কয়েকদিন পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে ট্রেনের জানালার পাশে বসে আমি বাইরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা বাংলার প্রকৃতি দেখছিলাম। মনটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠেছিল। এরই মধ্যে সমস্ত সরকারি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। প্রত্নতাত্ত্বিক মূল্য বিচার করে গুপ্তধনের অধিকাংশই সরকারের সংগ্রহে জমা পড়েছে। আইন অনুযায়ী তার একটি অংশের আর্থিক মূল্য যতীন্দ্রনাথ বাবুর পরিবার পেয়েছেন, কিন্তু যতীন্দ্রনাথ বাবু সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে অস্বীকার করেন। তিনি জানিয়েছিলেন ওই অর্থ গ্রামের প্রাচীন মন্দিরগুলোর সংস্কার, বিদ্যালয়ের উন্নতি এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণেই ব্যয় হবে। সত্যি, এমন মানুষ আজকাল খুব কমই দেখা যায়। ট্রেনের জানলা দিয়ে বাইরে থাকতে থাকতে আমি একবার ব্যোমকেশের দিকে চোখ ফেরালাম। সে আগের মতোই শান্তভাবে বসে একটা বই পড়ছিল, যেন কয়েকদিন আগের সেই রোমাঞ্চকর অভিযানের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। আমি শুধু মৃদু হেসে মনে মনে বললাম, ব্যোমকেশের সঙ্গে থাকলে জীবন কখনো একঘেয়ে হতে পারে না। আজ যখন এই কাহিনীটি লিখতে বসেছি, তখনও বর্ধমানে সেই কয়েকটি দিনের প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। ইতিহাস, রহস্য, লোভ, বিশ্বাসঘাতকতা আর সত্যের জয়ের সেই অভিযান আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়। কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।